সুধীমণ্ডলী, আমরা আমাদের 14তম পর্বের চলে এসেছি আমাদের টাইম পাসের। আপনারা জানেন যে আমরা আমাদের সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কিভাবে আমাদের এই করোনা এবং সামাজিক যে সমস্যাগুলি হচ্ছে সেই সমস্যাগুলিকে কিভাবে সমাধান করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করি, যেন সাধারণ মানুষের জন্য বা যারা নীতি নির্ধারক আছে তাদের যদি এই আলোচনা থেকে সমাজের একটি সঠিক পথ দেখানো সম্ভব হয়, সেটি আমাদের উদ্দেশ্য। আমাদের এই অনুষ্ঠানটির পরিকল্পনা এবং পরিচালনায় ডাক্তার আব্দুল নূর তুষার, তিনি আমাদের সাথে আছেন। আমাদের বিষয়বস্তু হলো পিঞ্জর খুলে দিয়েছি। এই গানটি আপনারা জানেন যে পিঞ্জর খুলে দিয়েছি, এটি একটি বিখ্যাত গান। আমি এই বিষয়বস্তু নিয়ে তুষার ভাইকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। এই গানটা আসলে অনেক পুরোনো গান। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে পাখি উড়ে গেল। এটা একবারে মুক্তি দিয়ে দেওয়া আর কি, সম্পর্ক ছেদ হয়ে যাচ্ছে, খাঁচা খুলে দেওয়া হচ্ছে, এখন ভেতরে যে পাখি ছিল সে তার চলে যাবে। এটা হচ্ছে সেই গানের মূল কথা ছিল। এই গানটি যখন গাওয়া হয়েছে ফিল্মে, সেখানে যিনি গাইছেন তিনি কিছুক্ষণ পর পড়ে যান রাতে গলার এতই তিনি ভেঙে পড়েছেন। এরকম একটা দৃশ্য ছিল আমার জন্য মনে করতে হবে। এবং কেউ একজন চলে যাচ্ছে, উনি পিছন পিছন যাচ্ছেন আর এই গান গাচ্ছেন। এখনো পিঞ্জর খুলে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে আমরা জানি যে গত 1 তারিখের পর হঠাৎ করে লকডাউনকে সীমিত করে দিয়ে আবারও গার্মেন্টস মালিকদের চাপেই হোক কিংবা যে কোনো কারণে হোক রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়া হচ্ছে। এই কথা বলে গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে আসা হয়েছে, তাদের থেকে গার্মেন্টস খোলা হয়েছে। তো ব্যাপারটা এরকমই আর কি, যে পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, এবার পাখি যে নিয়ে যাবে যাবে। এখন এই জন্য ঘটনা যেটা ঘটবে, পাখি তো দুই রকম। এক হচ্ছে আমরা খুলে দিলাম পিঞ্জর, এটা একরকম। পাখি উড়ে গেলে সাথে যদি প্রাণ পাখি উড়ে যায়, সেটা খুবই সিরিয়াস। কারণ এই যে খুলে দেওয়ার ব্যাপারটা, এটা অবৈজ্ঞানিক হয়েছে, এটা বিজ্ঞানসম্মত ভাবে হয় না। এটা এটা অবৈজ্ঞানিক হয়েছে এই জন্য যে নিয়মটা হচ্ছে, আপনি যদি লকডাউন দেন, লকডাউনের প্রধান যে লক্ষ্য সেটি থাকে হচ্ছে সংক্রমণের হারকে কমিয়ে এনে একটা গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসতে হয়, যাতে স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ কমে এবং আস্তে আস্তে স্বাভাবিক জীবনে আবার মানুষ প্রবেশ করতে পারে। কিন্তু যখন মৃত্যুর সংখ্যা কমছে না, ইনফেকশনের সংখ্যা বা সংক্রমণের সংখ্যা কমছে না, সেরকম একটা অবস্থা আবার খুলে দেওয়ার অর্থ হচ্ছে এটাকে আরো বাড়ানোর একটা সম্ভাবনা তৈরি করা। এখন সবই আল্লাহর ইচ্ছা। হতেও পারে যে এটা হলো কিন্তু কিছুই হলো না, হতে পারে পৃথিবীতে কি না করে। কিন্তু বিজ্ঞান বলে যে ব্যাপারটা এইভাবে ঘটবে না, কেননা এই পর্যন্ত আমরা যা কিছু বৈজ্ঞানিক ভাবে চিন্তা ভাবনা করে বলেছি, যতটুকু আমাদের পড়াশোনা আছে তার প্রায় সবই ঠিক করেছে। আপনি নিশ্চয়ই জানেন একটা সময় আমরা বলেছিলাম যে আমাদের এখানে সংক্রমণ বাড়বে, বিশেষ করে গত রমজানের ঈদের পর আমরা বলেছিলাম, সেটা কিন্তু হয়েছে, সংক্রমণ বেড়ে গেছে। আমরা বিভিন্ন সময় যে আশঙ্কাগুলি প্রকাশ করেছি, প্রায় সকল আশঙ্কাই সত্যে পরিণত হয়েছে। ফলে এটা একটা আশঙ্কা। আশা করি যে আশঙ্কাটা সত্যে পরিণত হবে না, কিন্তু প্রায় 20-25 লক্ষ শ্রমিক যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করেছেন, বুঝতে হবে যে এরা শুধু শ্রমিক না, এরা মানুষ। এবং যেহেতু এই রোগটি বহন করে মানুষ, তাই মানুষের নড়াচড়া মানেই হচ্ছে রোগটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করা। ফলে একটা বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে, যেটা আমরা দেখতে পাবো হয়তো সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। আমরা জানি যে এই করোনা যখন ঈদের পরে সামগ্রিক অবস্থা থেকে সরকার 5 তারিখের থেকে সমস্ত অফিস আদালত খুলে দেওয়া বা করোনার একটা লকডাউন সিচুয়েশনটা 5 তারিখ পর্যন্ত ঘোষণা করলো, কিন্তু হঠাৎ করেই আমাদের দর্জি যারা ব্যবসায়ীরা তারা মূলত অতি দ্রুত তাদের গার্মেন্টস এবং কারখানা খুলে দেওয়ার জন্য তারা সরকারকে প্রেশার দিয়ে এক ধরনের অনেক আগেই তারা খুলে দিল। কিন্তু শ্রমিকদের কোনো যাতায়াতের ব্যবস্থা না রেখেই তারা গার্মেন্টস খুলে দিয়ে শ্রমিকদেরকে পায়ে হেঁটে সারা দেশ থেকে ঢাকায় নিয়ে আসলো। এই যে সামগ্রিক অবস্থাটা, এটি সম্পর্কে তুষার আমরা আপনার মন্তব্য শুনতে চাই। পায়ে হেঁটে আসাটা তো আসলে মালিকদের দায় না।
তারা আসতে বলে দিয়েছেন এবং লোকজন পায়ে হেঁটে এসেছে, কারণ গণপরিবহন বন্ধ ছিল। গণপরিবহন ঠিক মতো না করলে তো শ্রমিকরা পায়ে হেঁটে আসবে। আমি মনে করি যে এটি পরিকল্পনাহীনতা। যারা খুলে দিয়েছেন, খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের উচিত ছিল একই সাথে পরিবহনের ব্যবস্থা করা এবং স্বাস্থ্যবিধি মেনে যাতে তারা ঢাকায় আসতে পারে সেভাবে ব্যবস্থা করা। আসলে এই কথাগুলি বলতে বলতে আমি বিরক্ত হয়ে গেছি, আমার বলতে ইচ্ছা করে। সবাই বিরক্ত, একই কথা বারবার বলার তো কিছু নাই। এখন সবাই জানেন যে আসলে কি করা উচিত ছিল, কি করা উচিত জানেন। কেন করেন না এটা আল্লাহ তাআলা বলতে পারবেন আমাদেরকে, কারণ আল্লাহ অন্তর্যামী। যারা এই সিদ্ধান্তগুলি দেন তাদের মনের মধ্যে কি চিন্তা, কি ভাবনা, এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে বলা সম্ভব না। একমাত্র আল্লাহ তাআলাই জানেন আমাদের অন্তরের কথা। তো আমাদের মোনাজাত করা ছাড়া কোনো উপায় নাই যে ওনাদের সুমতি হোক, ওনারা একটু বিজ্ঞান ভিত্তিক চিন্তা করুক, অথবা পরামর্শ কমিটি আছে, বিশেষজ্ঞ কমিটি আছে, এই কমিটিগুলো তারা কেন করেছে যদি তাদের কথা নাই সত্য। কারণ আমরা দেখলাম যে পরামর্শ কমিটি বললো তারা 10 দিন লকডাউন বাড়াতে বলেছে, আর আমরা দেখলাম যে সেই সময় লকডাউন সীমিত করে দেওয়া হচ্ছে এবং লোকজনকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। আসলে আগা মাথা কিছু বোঝা যাচ্ছে না। তো এটা ইয়ের মতো, এক লোক যোগ ব্যায়াম করছে আর কি, এক ভদ্রলোক তাকিয়ে আছে, তো বলে যে আপনি কি করছেন? ব্যায়াম করছেন। আপনার মাথা নিচের দিকে কেন? তো বলে যে আমার মাথা নিচের দিকে না, আমার মাথা উপরের দিকে আছে। তো বলে যে না, আপনার মাথা তো নিচের দিকে, আপনার পা উপরের দিকে, মাথা নিচের দিকে। উনি উত্তর দিচ্ছেন যে না, আমার মাথা আমার উপরের দিকে আছে, আপনি বরং সোজা হয়ে দাঁড়িয়ে আছেন, আপনি আমার মতো করেন, তাইলে দেখতে পাবেন যে আমার মাথা উপরের দিকে আছে, আপনার মাথা উপরের দিকে আছে। মাথা উপরের দিকেই থাকে। আমি যেটা করছি এটা হচ্ছে মাথা নিচু করে মাটিতে দেখে আমি শীর্ষাসন করছি। এখন শীর্ষাসন করছে ওই লোক, তো উনি উল্টে গিয়ে দেখে হ্যাঁ ঠিকই তো বলেছেন, আসলে তো মাথা উপরের দিকে আছে। তো হয়তো শীর্ষ যারা এরকম ক্ষমতাবান যারা, তারা শীর্ষাসন করছেন, আমরা বুঝতে পারছি না, আমরা উল্টা হইলে বুঝতে পারবো না। তবে এই যে সামগ্রিকভাবে এই অবস্থাটা চলছে এবং গ্লানিবোধ সেরকম তাদের মধ্যে নেই, তাহলে কি পুরো জাতি উচিত হবে না যে সবার এরকম মাথার দিকে নিচের দিকে দিয়ে দিয়ে আমরা যারা কথা বলছি আমাদের কি উচিত হবে না যে মাথা এখন নিচে? না, এটা আসলে বিষয়টা সেরকম না। আপনি যদি জাতির কথা বলেন, জাতি কি খুব সচেতন? যে কথাগুলি আমরা এখানে বলছি এই কথাগুলি কিন্তু মানুষও জানে, মানুষও শুনতে চায় না। মানুষও বলে যে, আপনার নিশ্চয়ই মনে আছে, জীবন না জীবিকা, হ্যান না ত্যান, এটা শুরুর থেকে মানুষ বলে যাচ্ছে। নিজের জীবনের মায়া যদি মানুষের না থাকে, আপনি তো তার জীবনের মায়া তার মধ্যে পয়দা করতে পারবেন। এবং এটা আমার গত 1.5 বছরের অনুভূতি। আমি এই শিক্ষাটা পেয়েছি যে আপনি যতই মানুষের ভালোর কথা মানুষকে গিয়ে বলেন না কেন, তার যদি এই বিষয়ে মায়া মমতা না থাকে, তার যদি নিজের বিষয়ে চিন্তা না থাকে, আপনি তো তার চিন্তাটা করে দিতে পারবেন। আপনি কেবল তাকে 1 বার 2 বার 3 বার সতর্ক করতে পারবেন, তারপরে যারে পাখি উঠে যায়। বলে এই যে আজকে আপনি লাইনটা দিয়েছেন যে ফিল্টার খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, এবার যারে পাখি উঠে যায়। ওনারা যেদিকে খুশি, যেখানে খুশি উড়ে যাক, যা খুশি করুন, যা বলার সেটা তো বলা হয়ে গেছে। তো এখন আসলে বলার কিছু নাই। কেননা আপনি যদি বলেন এই গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা একটা অশিক্ষিত, তারপর না, ওনারা তো শিক্ষিত, অনেক অতি উচ্চ শিক্ষিত। তারপর অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে সেকেন্ড জেনারেশন এসে পড়েছে, তারা বিদেশ থেকে পড়াশোনা করে, কেউ হার্ভার্ড, কেউ MIT, এসব জায়গা থেকে পড়াশোনা করেছে। দিনের শেষে বাংলাদেশে ফেরার পর তারা ওই একই বোতলে ঢুকে একই মানুষ হয়ে যায়। আমেরিকা থেকে তারা শুধু ডিগ্রিটা নিয়ে আসে, আমেরিকার চিন্তাটা তো আনতে পারে না। কোনো কিছুর তো উন্নতি হয় নাই আমাদের এখানে। না শ্রমিকের জীবনের উন্নতি হয়েছে, না মালিকের ব্যবহারের উন্নতি হয়েছে, না আমাদের ব্যবসা বাণিজ্যের প্রকৃত কর্পোরেট যে এনভায়রনমেন্ট বা কর্পোরেট যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি হয়েছে, কিছুই তো হয় না। আমেরিকাতে গিয়ে পড়ালেখা করে যারা ফিরে এসেছে, তারা কি হাতে করে এনেছে? কিছু আনে নাই আসলে। কিন্তু সবাই একটা জিনিস তো খেয়াল করছেন যে করোনার প্রথম থেকেই আমাদের তথ্য বিভ্রাট বিভিন্ন ক্ষেত্রে করা হচ্ছে। আপনি যদি দেখেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ডাক্তার তথ্য, ভুল তথ্য বা তাদের ব্যবসায়িক তথ্য তার নিজস্ব প্রচারণার জন্য বিভিন্ন ভাবে তারা তথ্য প্রকাশ করেছে। আমি আমাদের সিনিয়র ভাই, এখানে নাম উল্লেখ করছি না, কাউকে কাউকে দেখেছি যে তিনি এরকম গবেষণা করে ফেলেছেন। হ্যাঁ, করে তিনি দেখেছেন যে এরকম
তখন এই ওষুধটা সবচেয়ে বেশি কাজে লাগে বলে তিনি ঘোষণা দিয়েছেন। কিন্তু আসলে গবেষণা করার যে নিয়ম পদ্ধতি যেগুলো আছে উনি কিছু করেন। এই তথ্য বিপ্লব ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সরকারি পর্যায়ে আপনি আজকে যদি দেখেন যে যেখানে বলা হচ্ছে যে কোথাও অমুক অমুক হসপিটালে বেড খালি আছে, অমুক অমুক জায়গায় আইসিইউ স্থাপন করা হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি এগুলি স্থাপন করা হয়নি, বেড খালিও নেই। মৃত্যুর সংখ্যা যেটা বলা হচ্ছে সেটাও সঠিক তথ্য না। আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলি, আমি গত শুক্রবারের দিন মিরপুরের কবরস্থানে গিয়েছি। কবরস্থানে গিয়ে সেখানে যে কবর ব্যবস্থাপনা করে তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, মিরপুর 11 নম্বর কবরস্থান। তো গতবার যখন আপনার করোনা আসছে সেই সময় আমি ঢাকার বেশ কিছু কবরস্থান, কুমিল্লা, নোয়াখালী, চিটাগং বেশ কিছু কবরস্থান আমি ঘুরেছিলাম এবং সেখানে মৃতের সংখ্যার একটা ক্যালকুলেশন আমরা জরিপ করছিলাম। এইবার যখন আমি এই গত শুক্রবারে যখন গেলাম সেই কবরস্থান যে ম্যানেজমেন্ট করেন 11 নম্বরে, তাকে আমি জিজ্ঞেস করলাম যে এইবার লাশের সংখ্যা কেমন। তিনি আমাকে বললেন যে গত বছরের তুলনায় এই বছর 5 গুণ বেশি লাশ আসছে গত বছর এই সময় যেটা এসেছিল। এবং উনি আমাকে বললেন যে গত শুক্রবারে আমি গিয়েছিলাম, গতকালকে মানে গত বৃহস্পতিবারে ওনারা রাতের বেলায় 2টা লাশকে শেষ পর্যন্ত ফিরে দিয়েছে, কারণ ওইখানে যারা কাজ করে তারা এত ক্লান্ত ছিল যে তারা আর কোনো মানুষকে কবর দিতে চাচ্ছিল না, বা 3টার দিকে তারা 2টো লাশকে ফিরে দিয়েছে। এই যে তথ্য বিভ্রাট আমাদের দেশে এখনো চলছে, এই ব্যাপারে আপনার মন্তব্যটা শুনতে। এটা না, এইভাবে মন্তব্য করা যাবে না। এটার জন্য যদি মন্তব্য করতে হয়, আমরা আসলে যদি একটা তথ্যকে বলি যে এই তথ্যটি ঠিক নয় বা একটি তথ্যকে আমরা চ্যালেঞ্জ করি, তাহলে আমাদের কাছে পরিপূর্ণ আরেকটি তথ্য সংগ্রহ প্রক্রিয়া থাকতে হবে, যে সংগ্রহ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা বলতে পারবো যে এই তথ্যটা ঠিক না, এই তথ্যটা ঠিক। ফলে মৃতের সংখ্যা 5 গুণ বেড়ে গেছে, এটা একটা মৌখিকভাবে বলা একটা বিষয়। 5 গুণ মানে গত বছর এই সময় কতজন ছিল, এই বছর কতজন, তাদের সেক্স কি, তাদের জেন্ডার কি আর কি সেটা জানতে হবে, তাদের বয়স কত সেটা জানতে হবে, তাদের মৃত্যুর কারণ হিসেবে কি লেখা আছে ডেথ সার্টিফিকেটে সেটা জানতে হবে, তারা কোন এলাকা থেকে এসেছেন সেটা জানতে হবে, হাসপাতালে মারা গেছেন না বাড়িতে মারা গেছেন সেটা জানতে হবে। অর্থাৎ আমাদেরকে একটা এমন জায়গাতে আসতে হবে যেখানে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে মৃত্যুর কারণগুলি কি এবং সেখানে মৃত্যুর সংখ্যা কেন বেড়েছে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে যে কোভিড সার্টিফিকেট বা কোভিড টেস্টিং হয়েছিল কিনা, সেই সার্টিফিকেটটা কোথায়, এইটাও আমাদেরকে খোঁজ করতে হবে। তার মানে একটা নির্দিষ্ট তথ্য সংগ্রহ প্রক্রিয়া ছাড়া শুধু গোপদক কিংবা কবরস্থানের যে রক্ষক তাকে জিজ্ঞেস করলে আমরা ধারণা পাবো, কিন্তু আমরা সঠিক তথ্য পাবো না। আমাদের যেটা করা উচিত ছিল আমরা শুরু থেকে সেটা করি নাই। আমরা ডিজি হেলথে যে রিপোর্টিং এর সিস্টেম আছে সেই রিপোর্টিং এ আলাদাভাবে করোনা রিপোর্টিং এর ব্যবস্থা করা উচিত ছিল। রেগুলার যে ফর্ম সেই ফর্মেই করোনা ডেথকে উল্লেখ করার ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু এটা না করে করোনা এবং করোনা রিলেটেড সিমটম আছে এমন রোগীদেরকে শুরু থেকেই তাদের মৃত্যুর বিষয়টি আলাদাভাবে রিপোর্টিং এর ব্যবস্থা করা উচিত ছিল। এটা হচ্ছে এক। দুই হচ্ছে আপনি যদি করোনা একটা অ্যাপ তৈরি করতে পারেন, তাহলে সেই অ্যাপ যারা রিপোর্ট করেছিল যে তাদের করোনা হয়েছে ওই অ্যাপের ভিতর দিয়ে, তাদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা কত, এইটা দেখলেই তো বোঝা একটা সম্ভব যে অ্যাপ ডাউনলোডার যারা অ্যাপের মধ্যে দিয়ে যারা যোগাযোগ করেছেন করোনার বিষয়ে, সেই লোকগুলির মধ্যে যাদের করোনা হয়েছে এদের মধ্যে কতজন মারা গেছে, এটাও আমরা একটা জানতে পারি। কিন্তু আমরা যেটা জানতে পারতাম সেটা হচ্ছে আমরা একটা অ্যাপই তৈরি করতে পারতাম যেখানে যদি কেউ করোনাতে মারা যান তাহলে সেই মৃত্যুটিকে অ্যাপের মাধ্যমে আমরা রিপোর্ট করব সরাসরি ডিজি হেলথে, যে আমার বাবা, আমার মা, আমার আত্মীয়, আমার খালু, আমার খালা কেউ একজন মৃত্যুবরণ করেছে, তার এনআইডি নাম্বার এত, ওইটা দিয়ে জানিয়ে দেওয়া যে মৃত্যুবরণ করেছেন এবং কারণ ছিল করোনা। তাহলেও কিন্তু একটা সঠিক, কারণ মানুষ তার মিথ্যার ডেথ রিপোর্ট করবে না। এনআইডি দিয়ে ডেথ রিপোর্ট করলে তো উনি মরে গেলেন, উনি কিন্তু সবকিছু থেকে বের হয়ে গেলেন, ফলে এটা তো মিথ্যা রিপোর্ট করা সম্ভব না, তাই না? কিন্তু আমরা মৃত্যুর সংখ্যাটা কখনোই ঠিক মতো জানতে চাই না। আমরা সুস্থতার সংখ্যা যে ঘোষণা করেছি এটারও কোনো আসলে কতটুকু বৈজ্ঞানিক ভিত্তি আছে আমাদের এখানে প্রধানতম সমস্যা হচ্ছে তথ্য।
আপনি কোনো তথ্যই সঠিকভাবে কোনো জায়গাতে গেলে পাবেন, এটা হচ্ছে সবচেয়ে জটিল ব্যাপার। আপনি যাই জানতে চান না কেন সেটাই খুব গুরুত্বপূর্ণ, সেটাই খুব গভীর গোপন, এটা জানানো যাবে না, জানলে কি ক্ষতি হয়ে যাবে সবার, এই নিয়ে সবাই চিন্তিত। কিন্তু তথ্য আসলে মানুষকে ক্ষতি করে না। আপনি পৃথিবীর সবচেয়ে খারাপ তথ্যটাও যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি সাবধান হতে পারেন। ধরেন আমরা জানলাম যে আজকে আর 24 ঘন্টা আছে পৃথিবীর, আমরা জানলাম, আমরা কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা কিন্তু একটা অন্তত ব্যবস্থা নিতে পারি যে আমরা আমাদের প্রিয়জনদের সাথে কথা বলবো, সবাই সবার সাথে যোগাযোগ করে নেবো কে কোথায় আছে জানবো, কারণ কালকে থেকে পৃথিবী থাকছে না। সুতরাং কোনো তথ্যই আসলে নেগেটিভ না, সব তথ্য পজিটিভ। এবং সমালোচনা কখনোই নেগেটিভ না, সমালোচনা হচ্ছে সবচেয়ে পজিটিভ। আপনার একটা টিউমার হয়েছে, সবাই এটা দেখে যদি বলে আপনাকে যে আহ খুব দারুণ, তো কারো তো পিঠের মধ্যে এরকম নাই, আপনার তো দারুণ, কি সুন্দর আপনার পিঠটা বড় হচ্ছে, আপনার পিঠে একটা দারুণ একটা মাংসখণ্ড, এটা যদি আপনাকে বলে সেটা কি আপনার উপকার হবে? নাকি কেউ যদি দেখে আপনাকে বলে আপনার তো টিউমার হয়েছে ভাই, তাড়াতাড়ি আপনি হাসপাতালে যান, এটার থেকে তো এই ক্ষতি হতে পারে। আমাদের বাংলাদেশে এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে, আপনি যদি কোনো অসঙ্গতির কথা বলেন, আপনি যদি কোনো একটা ভুলের কথা বলেন, সাথে সাথে আপনাকে বলা আপনি খুব নেগেটিভ। এটা তো নেগেটিভিটি না। কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ এই জিনিসটাই আমাদের সমাজ ভুলতে বসেছে। সত্য পজিটিভ, মিথ্যা নেগেটিভ। বলে আপনি যদি সত্য বলেন সেটা যত খারাপই হোক, যত তেতো হোক, যত অপ্রিয় হোক, সেটা কিন্তু পজিটিভ। সত্য তার কাছেই নেগেটিভ যিনি ক্রিমিনাল, যিনি খারাপ, যিনি দুর্বৃত্ত, তার কাছে সত্য হচ্ছে নেগেটিভ। আপনি দেখবেন যে বড় বড় মানুষেরা বলে আরে এটা বলার দরকার কি, এটা কি দরকার, অসুবিধা কি, আরে মেনে নাও। মেনে যদি নিতামই তাহলে তো আমরা পাকিস্তানিদেরকে মেনে নিতাম। আমরা মেনেছি? মানি নেই। আমরা তো দেশ স্বাধীন করেছি, কেন আমরা মানবো না? আমরা অন্যায় অবিচার মানবো না, আমরা ভুল ত্রুটি মানবো না, আমরা সেটাকে ঠিক করবো। এটাই তো বঙ্গবন্ধু শিক্ষা। কই আপনি এখন যদি বলেন যে আমি মানবো না, এটা ভুল করছে, সাথে সাথে আপনাকে বলবো আরে আপনি নেগেটিভ তো কেন আপনি বলেন। তো এটা খুব মুশকিল হয়েছে। আপনি যে তথ্যটা দিচ্ছেন এই তথ্যটা আসলে আমাদের খুঁজতে যাওয়ার কথাই না। এই তথ্যটা প্রত্যেক এলাকাতে এটা অ্যাভেলেবল হওয়ার কথা। আমি আপনাকে আমার অভিজ্ঞতার কথা বলি। আমি আজকে মসজিদের মাইক থেকে 3টি মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে ঘোষিত হয়েছে। আমি যে এলাকায় থাকি প্রায় 48 বছর, আমার 48 বছরের জীবনে একই দিনে একটা মসজিদের মাইক থেকে 3টা মৃত্যুর ঘোষণা শুনি নাই। হতে পারে আজকে একটি অন্যরকম দিন, আজকে সবাই বেশি মারা গেছে, অস্বাভাবিক না। কিন্তু আমি যদি এখন গিয়ে খোঁজ করতাম করোনা কিনা, আমি যদি তথ্যটা পেতে পারতাম তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ আজকে 3জন করোনাতে অথবা 3জন অন্য কোনো কারণে মারা গেছে। তবে মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়বে। করোনা যদি বাড়ে মৃত্যু বাড়বে। কেন বাড়বে আমি আপনাকে বলি। এক তো করোনার মৃত্যু বাড়বে, দুই হচ্ছে করোনার কারণে হাসপাতালগুলি সব ব্যস্ত হয়ে যাবে। তখন হৃদরোগের রোগী আইসিইউ পাবে না, তখন কিডনির রোগীও আইসিইউ পাবে না, তাহলে আইসিইউর অভাব হবে, ভালো বেডের অভাব হবে, ডাক্তারের অভাব হবে, নার্সের অভাব হবে। কারণ স্বাস্থ্য ব্যবস্থা তো চাপের মধ্যে, রাতারাতি তার স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা দ্বিগুণ হবে। তাই করোনা যদি বাড়ে তখন অন্য রোগের মৃত্যুর সংখ্যা বেড়ে যেতে শুরু করবে। এটাই হচ্ছে অসুবিধা। আমি আপনি যেটা বললেন, আমি কয়েকদিন আগেই গতকালকে দেখলাম যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ফিল্ড হসপিটালের কথা ভাবছেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় হোটেল খুঁজছেন যেখানে ওনারা রোগীদের আইসোলেশন করে রাখার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় হোটেলে রাখার চিন্তা ভাবনা করছেন। সরকারের সদিচ্ছার অভাব নেই, তারা করতে চাচ্ছেন, কোটি কোটি টাকা খরচ করছেন। আপনি নিশ্চিত হিসেবে জানেন যে আমাদের একটি পরিকল্পনা মন্ত্রণালয় রয়েছে, যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রয়েছে। সে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সারা দেশের থেকে জন্ম, মৃত্যু এবং ইন মাইগ্রেশন, আউট মাইগ্রেশন, যেটা সার্ভিলেন্স সিস্টেমের যে ইন্ডিকেটর গুলো থাকে, এইগুলোর প্রতিনিয়ত তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী রয়েছে 2000-এর উপরে। মানে আমাদের দেশে প্রায় ক্লাস্টার যতগুলো রয়েছে 2500-এর মতন, সে প্রতিটা ক্লাস্টারের জন্য একজন করে তথ্য সংগ্রহকারী আছে।
আমি জানি না যে আমাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোনো তথ্য দিতে পারবেন কিনা যে আমাদের কতজন মৃত্যু হচ্ছে, এবং তাদের পুরো একটা অনলাইন সিস্টেম তারা ডেভেলপ করেছে যে রোগী কত মারা যাচ্ছে, বা কত মানুষ মারা যাচ্ছে, এবং সেই মারা যাওয়ার তথ্যতে তারা কি কারণে মারা যাচ্ছে সেই তথ্যগুলো তাদের সংগ্রহ করার কথা। কিন্তু সিস্টেমটা আসলে কাজ করছে কিনা আমার সন্দেহ থেকে যায়, এই জন্য যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের এই কোঅর্ডিনেশনটা যদি থাকতো, তাহলে সরকার যে এই ২৫০০ লোককে বেতনভুক্ত করে প্রতিনিয়ত তথ্য সংগ্রহের জন্য যে ব্যবস্থাপনাটা তারা করে রেখেছে, এবং সরকার বছর পর বছর তাদেরকে বেতন দিচ্ছেন, তারা নিশ্চিত কাজও করছেন, কিন্তু তথ্যটা আমরা আমাদের প্রতিদিনের ক্ষেত্রে এই কতজন মারা যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু একটি তথ্য দেওয়ার একটা ব্যবস্থা থাকার কথা। আপনি যেটা তুষার ভাই বললেন যে একটা অ্যাপস তৈরি করা, কারণ আমরা গত ১-১.৫ বছরে শত শত কোটি টাকা দুর্নীতি, আপনার মাস্ক কেনার দুর্নীতি, এমন কেনার দুর্নীতি, এই অ্যাপস তৈরি করা হলো, ট্রেসিং করা হলো, শত শত কোটি টাকা নষ্ট করা হলো, কিন্তু একটা সাধারণ অ্যাপসের মাধ্যমে আমি আমার পিতা মারা গেলে বা আমার সন্তান মারা গেলে আমি সেই তথ্যটা দেওয়ার মতন একটা অ্যাপ তৈরি করা খুব বড় কিছু ছিল না। আমি জানি না যে তারা সেগুলো করছে কিনা, কিন্তু সমন্বয়ের যে একটা বড় অভাব রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কতজন মারা যাচ্ছেন এই তথ্য দেয়া যাচ্ছে না, হয়তো তারা বলবেন যে আমাদের এই সিস্টেমটা নাই, হসপিটালে যারা আসছে আমরা শুধু তাদের তথ্য দিতে পারছি। তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা তো সামান্য কোঅর্ডিনেশন হলেই এই প্রতিদিনের তথ্যটা কিন্তু আমরা পেয়ে যেতে পারতাম। এই সামান্য কোঅর্ডিনেশনটা কেন হচ্ছে না, আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে বিনীতভাবে আমাদের পরিকল্পনা মন্ত্রী, আমরা জানি যে উনি খুবই একজন ভালো মানুষ, চান দেশের ভালোই, আমাদের পরিকল্পনা মন্ত্রী এম মান্নান স্যার এবং আমাদের সত্য নিয়োগকৃত পরিকল্পনা প্রতিমন্ত্রী আমরা জানেন শামসুল আলম খান, যিনি খুবই কাজের মানুষ, সেই মানুষ দুইজনের কাছে বিনীত আহ্বান রাখবো যে এটাকে ইফেক্টিভলি ব্যবহার করা যায় কিনা। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? আমার কোনো মন্তব্য নাই, এগুলা খুব কোনো রকেট সায়েন্স না। শত শত অ্যাপ আছে, শত শত তৈরি হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন না বাংলাদেশে। তো এই অ্যাপটা তৈরি কেন করে না বা করলে অসুবিধা কি আমার জানা নেই। ইনফ্যাক্ট এই অ্যাপটা বরং তৈরি করলে এটা ট্যালি করা যেত, যারা তথ্য সংগ্রহ করেন তাদের জন্য অনেক সুবিধা হতো, তারা বুঝতে পারতেন যে ডেথ রিপোর্টিং ঠিক মতো হচ্ছে কিনা। এটা নাই, এবং এইটা ট্যালি করার জন্য এটা ভিন্ন ভিন্ন ভাবে এন্ট্রি দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে এটা নেওয়া হতো। যেমন ধরেন সব শ্মশানে, সব গোরস্থানে, বিভিন্ন ধর্মের যে কবরস্থান আছে সেইখানে এবং শ্মশানে যদি এরকম থাকতো যে দেহ আসলে সেই দেহটার নাম পরিচয় রিপোর্ট করতে হবে, এটা হলেও কিন্তু এটা হতো, তাই না? কিন্তু আমাদের আসলে আমি আমি দুঃখিত যে আমি বলতে চাই, আমাদের ইনোভেশন আমরা পছন্দ করি না। আমরা নতুন চিন্তা, নতুন ভাবনাকে আমরা জানাই না কোনো স্বাগত। আমরা যেটা করি, আমরা একটা অ্যাপ বানিয়ে 10 কোটি টাকা দিয়ে একটা অ্যাপ বানাতে পারলে আমরা খুশি হয়েছে, কারণ এক অ্যাপে 5 কোটি 10 কোটি হয়ে গেল, আমাকে এত চিন্তা করতে হবে না, একটা দিয়ে 10 কোটি দিতে হবে। আমি আবারও বলিস, আমি বিরক্ত, আমার এসব বলতে ভালো লাগে না, বলে কোনো লাভ হয় না। ওনারা যা ভাববেন তাই করবেন, ওনারা নিজেদের বানানো পরামর্শ কমিটির পরামর্শ ওনারা শুনে না, অথবা শুনতে চায় না। এই অভিযোগ পরামর্শ কমিটির প্রধান নিজেই করেছেন, আমাদের অধ্যাপক শহীদুল্লাহ, উনি নিজেই করেছেন যে আমাদের কথা শুনে না। তো এটা আমার কাছে বেশ মজা লাগে যে ওনারা আছেন কেন, তাইলে ওনারা ছেড়ে দিলেই পারে, কথা শুনে না আপনারা তাহলে কি করেন? কেন বসে না থেকে আপনারা অন্য কাজ করেন, ভালো কিছু করেন। কিন্তু ওনারা আবার এটা বলে, কিন্তু আবার পরামর্শ কমিটি হয়ে বসে থাকে। মানে সকলেই আসলে একটা মজার ব্যাপার আর কি। আমার কাছে মনে হয় যে সকলে এই বিষয়টা এনজয় করে, যে আমার একটা পজিশন আছে, আমার একটা সিট আছে, আমি পরামর্শ কমিটি আছে। আমার মনে হয় এই বিষয়টাকে সবাই এনজয় করে, আর সবাই ধরে নিচ্ছে যে কে বাঁচে কে মরে কোনো ঠিক ঠিকানা নাই, কোভিড এর যে কোনো সময় যে কেউ মরতে পারে, বললে পরে বলবে পরামর্শ কমিটির সদস্য ছিল, ছেড়ে দিল তার এটা বলবে, তাই না?
আমাকে শুনলে খুবই স্কেপটিক্যাল মনে হতে পারে, কিন্তু আমি একটা কথা বলি স্বামীকে, মৃত্যুর পরে আপনি কি ছিলেন না ছিলেন কিছু আসে যায় না। মৃত্যুর পরে আপনি একটি পচিত গলিত লাশ আপনাকে পোকামাকড় ভক্ষণ করবে, এবং মৃত্যুর পরে আপনি সম্পূর্ণভাবে আপনার এই পৃথিবীর জীবনের জন্য কোথাও যদি জবাব দেওয়ার থাকে বা আপনি জবাব দিবেন, আর যদি জবাব দেওয়ার না থাকে কিছুই আসে যায় না, তাতে আপনি এই পৃথিবীর মাটির সাথে মিশে যাবেন। ইউ আর নো বডি, whoever you are now, you are nobody when you die. এবং যারা খুন করে সেও একদিন মরে যাবে, এই কথাটা সে চিন্তা করে। ফলে এভরিবডি ইজ ইকুয়াল when they are dead. এটা যদি ওনারা মনে না রাখে, এই যাদের অনেক কিছু করার ক্যাপাসিটি আছে তারা যদি মনে না রাখে, আমরা কি করবো? আমি তো শুরুতে আপনাকে বলেছি যে আপনি কাউকে আপনি কিছু বলে লাভ নাই যদি না সে নিজে থেকে সেটা না চায়। তো উপযাচক হয়ে পরামর্শ আমরা কেন দেই? কারণ আমরা ভালোবাসি। আপনি আমার ছোট ভাইয়ের সামনে, আমি যদি দেখি যে আপনার কোনো অসুবিধা হবে বা হতে যাচ্ছে, আমি কিন্তু আপনাকে গিয়ে বলবো, ভাই এটা কিন্তু এরকম না, ছোট ভাই এটা কিন্তু এরকম না, বড় ভাই এটা কিন্তু এরকম না, আপনি আমাকে বলবেন। কিন্তু তারপরে শুনবো কি শুনবেন না, আপনি শুনবেন কিনা, আমি শুনবো কিনা, এটা কিন্তু আমার সিদ্ধান্ত, তাই না? একবার, দুইবার, তিনবার এটা ভালোবাসা থেকে করা যায়, চতুর্থবার আপনাকে পিঞ্জর খুলে দিয়েছি, যা হোক। তো এখন আমাদের অবস্থা এরকম, যা হবার হবে, কিছু আসলে আমি আমাদের জি গত বছর যখন এই করোনা শুরু হলো, তখন আমার মনে আছে যে ডেথ নিয়ে কত ডেথ হচ্ছে, যে লটস অফ কনফিউশন ছিল। সেই সময় আপনি চিনবেন জন হপকিন্স ইউনিভার্সিটিতে আমাদের বড় ভাইরা যারা আছেন, আব্দুল্লাহ বাকি ভাইয়ের সাথে অনেক কথা হচ্ছিল, এবং বাকি ভাই খুবই আগ্রহ হয়ে বললেন যে আমাদের দেশে ডেথের পরে এই ডেথ রেজিস্ট্রেশন সিস্টেমটা নাই। উনি সিস্টেমটা কি আছে এটা বললেন যে একটু যদি আমরা দেখতে পাই কিভাবে কি করা যায়, বা এই ডেথ রেজিস্ট্রেশন সিস্টেমটা করা যায় কিনা। তখন অনেক আলোচনায় একটা জিনিস আসলো যে আমাদের মনে করেন সারা দেশে কবরস্থানের সংখ্যা যে খুব বেশি তা কিন্তু, এবং এই কবরস্থানে থেকে ডাটা তথ্য সংগ্রহ করা যায় কিনা উনি তখন ভাবছিলেন, আমরা একটু আলোচনা করছিলাম সেগুলো। তো আমার সেই সময়কার অভিজ্ঞতা থেকে কবরস্থানগুলোতে ঘুরে আমার কাছে মনে হয়েছে যে কবরস্থানে যখন মানুষ কোনো লাশ নিয়ে আসছে, তারা কিন্তু কয়েকটা জিনিস নিয়ে যায়। একটা হলো ন্যাশনাল আইডি কার্ডটা, ডেথ সার্টিফিকেটটা, আর যদি ডেথ সার্টিফিকেটও নাও থাকে তাহলে স্থানীয় যারা ওয়ার্ড কমিশনার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছেন তাদের মাধ্যমে তারা তথ্যগুলো পান, এবং সে অনুযায়ী তাদেরকে কবর দেওয়া হয়। সে তো এই কবরস্থানে একটা তথ্য সংগ্রহের জন্য সামান্য একটা অ্যাপসেরও দরকার নাই, একটা ডাটাবেস তৈরির একটা সিস্টেম করে দেওয়া, মোবাইলের মাধ্যমে সেই ডাটাটা ঢোকানো কঠিন কিছু। তো আমি ভাই আপনার মাধ্যমে এবং আমাদের এই এডিটর 365 এর অনুষ্ঠানের মাধ্যমে বিনীত অনুরোধ করতে চাই, আমাদের ঢাকাতে যে দুইজন মেয়র আছেন তারাও যদি ঢাকা শহরে যে কয়েকটা কবরস্থান আছে সেই কবরস্থানগুলোর ডেতে যাদের কবর আনা হয় তাদের একটা ডিজিটাল ডাটা সিস্টেম করতে চায়, তাহলে কিন্তু এটা বড় কোনো বিষয় না তাদের। এবং আপনার মাধ্যমে দিয়ে দিত 365 এর পক্ষ থেকে আমরা আমাদের মেয়র সাহেবকে আমাদের সমস্ত সহযোগিতা, বা এটা যদি কারিগরি সহযোগিতাও দরকার হয়, আমরা সেই সহযোগিতা দিয়ে ডাটা সিস্টেমটা শুরু করার জন্য বিনীত অনুরোধ রাখবো আমাদের মেয়র মহোদয়। আমি তুষার ভাই একটু অন্য বিষয়ে আসতে চাই। আপনি জানেন যে ভ্যাকসিন ইজ নাও এ বিগ ইস্যুস ইন বাংলাদেশ। ভ্যাকসিন আছে কিনা আমরা এই আজকে গতকালকে জানতে পারলাম যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে 1 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা তিনি করতে চাচ্ছেন। ভ্যাকসিন দেওয়ার ইফেক্টটা কি, এটা একটি বড় বিষয়, এবং ভ্যাকসিন তাদেরকে দিতে হবে সেটা নিয়ে আমরা জানতে পারলাম যে 25 বছর পর্যন্ত, 18 বছরের নিচে
কিন্তু প্রায়োরিটি যেটা আমরা সবসময় বলে আসছিলাম পাবলিক হেলথ পার্সপেক্টিভ থেকে, যে কোমরবিডিটি যাদের আছে, ডায়াবেটিক্স, হাইপারটেনশন অথবা এই জাতীয় রোগ যাদের আছে তাদেরকে, এবং যারা ডিসেবল চিলড্রেন তাদেরকে, এবং এই প্রায়োরিটিতে নিয়ে সেই ভ্যাকসিন দেওয়া উচিত। কিন্তু সরকার সেই প্রায়োরিটির দিকে খেয়াল না রেখে তারা যেভাবে ভ্যাকসিন দিতে চাচ্ছেন, আমরা জানি না যে এটা কতটুকু ফ্রুটফুল হবে। এখন ভ্যাকসিন, কয়েক রকমের ভ্যাকসিন বাংলাদেশে আছে। আপনি জানেন যে গত পরশুদিন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এবং আইডিসিআর থেকে বলা হলো যে তারা ভ্যাকসিন দেওয়ার পরিপ্রেক্ষিতে এটা কতটুকু এফেক্টিভ এবং অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা সেটি তারা গবেষণা করে দেখছে। ভ্যাকসিন এক্সট্রাজেনকা যারা দিয়েছে তাদেরকে আসলে গবেষণায় রাখা হয়েছে, কিন্তু আমার কাছে এখনো তাদের দুইজনের বক্তব্য আমি দেখেছি এখনো ক্লিয়ার না যে তাদের যে স্যাম্পল সাইজ ছিল সেই স্যাম্পল সাইজের ভিতরে ডায়াবেটিক্স, হাইপারটেনশন বা এই জাতীয় রোগ যারা আছে তাদের কতজন তাদের এই স্যাম্পলে বা গবেষণায় সাবজেক্ট ছিল সেটা আমরা জানি। কারণ কোমরবিডিটি যাদের আছে তাদের উপরে ভ্যাকসিনের ইফেক্টটা কতটুকু এটা জানাটা খুবই জরুরি ইন টার্মস অফ প্রায়োরিটি এবং ভ্যাকসিনের ইফেক্টিভনেস। এবং ওনারা বলেছেন যে আগামী 2 বছর তারা দেখবেন যে এটার ইফেক্টিভনেসটা কেমন, সেটার গবেষণাটা তারা চালিয়ে যাবে। আমার প্রশ্ন হলো, যেহেতু আমরা এখনো জানি না যে অন্যান্য ভ্যাকসিন আমাদের দেশে এসে পৌঁছে না, এটার ইফেক্টিভনেস এখনো জানি না, তো একজন মানুষ যদি একটা কোম্পানির ভ্যাকসিন নেয়, দ্বিতীয় ডোজটা অন্য কোম্পানির ভ্যাকসিন বাংলাদেশের মানুষের উপরে কোনো ইফেক্ট পড়বে কিনা, বা এটা নিলে কোনো সমস্যা বাংলাদেশের মানুষের আছে কিনা, বা এটা সুবিধা আছে কিনা, আপনি কি মনে করেন? অনেক লম্বা হয়েছে প্রশ্নটা, লম্বা প্রশ্নের সমস্যা হয়ে যাবে। প্রশ্নের প্রথম অংশ পুরি, লাস্টের অংশটুকুটাই আপনার কাছে শুনতে চাচ্ছি। মানে ভ্যাকসিন কাজ করবে কিনা, নাকি ভ্যাকসিনের প্রায়োরিটি কি হওয়া উচিত, একই কোম্পানির ভ্যাকসিন বা বিভিন্ন কোম্পানি নিলে কোনো সমস্যা বা সুবিধা কি? ভ্যাকসিন আপনি যেটা নিবেন একটা কোম্পানির ভ্যাকসিনই নেওয়া উচিত। ভ্যাকসিন মিক্স করার আসলে কোনো যুক্তি না, এটা কোনো কারণ নাই। কারণ এক এক ভ্যাকসিন এক এক রকম। আপনি একটা ভ্যাকসিন নিলেন ভেক্টর বেসড ভ্যাকসিন, আরেকটা ভ্যাকসিন নিলেন অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, লাইভ ভাইরাস, আরেকটা ভ্যাকসিন নিলেন আবার অন্যরকম। এটা আসলে ঠিক না, উচিত না, ভ্যাকসিন মিক্স করা ঠিক না। কিন্তু যাই হোক, কারণ তারপরও এখন পৃথিবীর এমন একটা ইমার্জেন্সি অবস্থা যে ভ্যাকসিন মিক্সও করছে বিভিন্ন দেশে, কারণ ভ্যাকসিনের ঘাটতি আছে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে ক্যানাডা খুবই উন্নত দেশ, তারা জন প্রতি 9টা ভ্যাকসিন কিনেছে। তাদের কিন্তু প্রয়োজন 3টার বেশি না এখন, কিন্তু তারা 9টা করে বুকিং দিয়েছে ও 9টা করে কিনে ফেলেছে। এখন তাদের কাছে ভ্যাকসিন বেশি। আমেরিকা যেমন তাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি ভ্যাকসিন কিনেছে। ইউরোপে তারা ভ্যাকসিন, পৃথিবীতে যা ভ্যাকসিন উৎপাদন হয়েছে তার প্রায় অর্ধেক ইউরোপ নিয়ে নিয়েছে, কিন্তু তাদের জনসংখ্যা কিন্তু অর্ধেক না পৃথিবী। আর যেখানে পৃথিবীর অধিকাংশ জনগোষ্ঠীর বসবাস এশিয়া এবং আফ্রিকায়, সেখানে ভ্যাকসিনের শর্টেজ। আমরা আবার পৃথিবী লক্ষ্য করেছি যে উন্নত বিশ্ব এবং শ্বেত বিশ্ব আসলে একটা শোষকের ভূমিকাতে আছে। তারা নিজেদের জীবন, নিজেদের প্রাণ তারা আলাদা করে ভাবে। তারা আমাদের জন্য যদিও বলে সমতা, যদিও বলে বিশ্ব সাম্য, বিশ্ব শান্তি, কিন্তু জীবনের মূল্যের বেলায় তারা যে আচরণটি করেছে সেটা কিন্তু পরিষ্কার আছে, ঠিক আছে, যে তারা ভ্যাকসিন খাবলা দিয়ে নিয়ে নিয়েছে, তারপরে এখন তাদেরটা দিয়ে তারা আমাদেরকে দিচ্ছে। তো এটা তো আমাদের, আমি মনে করি যে এটা আমাদের মতো দেশগুলোর জন্য ব্যর্থতা। আমরা যে উন্নয়ন ভাবি, আমরা পিলার দিয়ে উন্নয়ন হিসাব করি, আমরা রেলগাড়ি দিয়ে উন্নয়ন হিসাব করি, আমরা খাল বিল নদী নালার উপরে ব্রিজ বানালে এটা দিয়ে উন্নয়ন হিসাব করি। উন্নয়নের হিসাব আসলে জ্ঞানী গুলি বিদ্যায়। আমাদের এখানে আমরা ভ্যাকসিন বানাতে পারি না, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের এখানে আমরা অ্যান্টি স্নেক ভেনম এখনো বানাতে পারি না। আমাদের এখানে এত সাপ, এটা জলাভূমি, এখানে সাপের কামড়ে মানুষ মারা যায়, কিন্তু আমাদের এখানে সাপের বিষের যে প্রতিষেধক সেটা আমরা ভালো করে আমরা তৈরি করতে পারি। আমাদের আমদানি করতে হয়। ভারতে হয়, ভারতে বেশ কিছু হয়, কিন্তু আমাদের দেশে হয় না বলতে গেলে। কিন্তু আমাদের দেশে কিন্তু নানা ধরনের সাপ আছে, আপনি নিশ্চয়ই জানেন। তো আমাদের এখানে সর্প বিষের প্রতিষেধক আমরা বানাতে পারি। আমাদের এখানে রেবিস ভ্যাকসিন তৈরি করতাম আমরা এক সময়, আপনি জানেন আইপিএইচ এ রেবিস ভ্যাকসিন তৈরি করতো। সেই রেবিস ভ্যাকসিন তৈরি করার যে প্রক্রিয়াটি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে বিদেশিদের পরামর্শে।
আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তার একটি সক্ষম জায়গাকে বন্ধ করে দিয়েছে। বিদেশিরা বলেছে অল্প কিছু রেবিস ভ্যাকসিন তোমাদের বানানোর দরকার কি, কিনে আনলেই হয়। এটা অপচয়। তো এটা ভেবে তারা এটা বন্ধ করে দিয়েছে। তো এই যে এই কাণ্ড কারখানাগুলি আমরা বিদেশিদের কথা শুনে করি, কারণ কি? কারণ আমরা মস্তিষ্কহীন। আসলে আমরা আমাদেরকে যা বলে আমরা সেটা শুনি, আমাদের নিজের মাথা আমরা খাটাই। মাথায় মগজ থাকলে তো হয় না ভাই। ইউটিলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার এমআরআই মেশিন আছে, এটা কিছু আসা যায় না, আপনি ওটাতে কয়টা এমআরআই করেন এটা ইম্পর্টেন্ট। বলে আপনার মাথার মধ্যে প্রায় 15 কেজি ওজনের একটা মস্তিষ্ক আছে, সেটা যদি ব্যবহার না করেন, ওইটা আসলে একটা চর্বির দলা, হাই কোলেস্টেরল, আর কিছু না, আপনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো মাথার মধ্যে চর্বির দলা নিয়ে এই লোকগুলা যদি ঘুরে, আমরা তো কিছু করার উপায় নেই আমাদের। ওনারা কেন আমাদের এই ভ্যাকসিন সক্ষমতা কেন আমাদের তৈরি হল না? যে দেশটা 16 কোটি মানুষের, পৃথিবীর মতান্তরে 7ম আর হিসাবে 8ম জনসংখ্যার দেশ, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বসবাস করে এমন একটা জায়গাতে টিকার প্রয়োজন আমাদের সবচেয়ে বেশি। এই টিকা বলে কথা না, যে কোনো টিকা, তাই না? আমরা কেন টিকার সক্ষমতা আমাদের নাই? আমরা প্যারাসিটামল বানিয়ে বেশ, আমরা আমাদের ওষুধ কারখানা বিরাট উন্নতি করে ফেলেছে। আমরা প্যারাসিটামল বানিয়ে খুব খুশি। আমরা সমস্ত অ্যান্টিবায়োটিকের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করি। অল্প কিছু কাঁচামাল আমাদের এখানে তৈরি হয়। আমাদের অধিকাংশ ঔষধের কাঁচামাল আমরা বিদেশ থেকে আমদানি করি। আমরা তো কাঁচামাল উৎপাদন করি না। আমরা বলি যে আমার ঔষধ শিল্প অনেক উন্নতি করেছে, দারুণ করেছে। আমাদের গার্মেন্টস এবং আমাদের ঔষধ শিল্প আমরা কিছুই করি না বলতে গেলে। আমরা সেলাই করি, কিন্তু বিদেশ থেকে বাকি সব জিনিসপত্র আসে। আমরা ক্যাপসুলের ভিতরে জিনিসপত্র ভরি, এমনকি ক্যাপসুলের যে জেলটা থাকে ওই জেলাটিনটা পর্যন্ত আমরা বানাই না, ওটা বিদেশ থেকে আসে। এইগুলা লোকজন কি জানে না, নাকি জেনেও না জানার ভান করে, আমি বুঝি না। আমি আপনাদের কাছে করজোরে বলতে চাই, যারা এই অনুষ্ঠান দেখছেন বা যারা দেখেন বা আমার কথা, আমি খুবই কম শিক্ষিত একজন লোক, আমার শিক্ষা দীক্ষা খুব বেশি না। এই বাংলাদেশে বহু মানুষ আছে যাদের একাধিক ডক্টরেট ডিগ্রি আছে, যারা বহু বহু শিক্ষা তারা করেছে, দেশ বিদেশে গিয়ে তারা পড়াশোনা করেছে, বড় বড় পোস্টে তারা থেকেছে। তারা কি এগুলা জানেন না? আমি যদি জানি, আমি দৃঢ় বিশ্বাস করি আমার চেয়ে তারা অনেক বেশি জানেন, কিন্তু তারা করেন না। তারা মাথার মধ্যে 15 কেজি চর্বি নিয়ে ঘুরে বেড়ান। মাথার মধ্যে 15 কেজি চর্বি নিয়ে ঘুরে বেড়ানোর কোনো মানে নাই। এই মাথা কোনো কাজের না, যে মাথা কোনো কাজ করে না। তো আমার ওইটুকুই কথা যে ভ্যাকসিন এইভাবে হবে না। 1, 2 হচ্ছে আপনি জিজ্ঞেস করেছিলেন যে ভ্যাকসিন তাহলে আমরা কিভাবে দিতে পারি। ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের যেটা জরুরি প্রয়োজন সেটা হচ্ছে প্রথমত ভ্যাকসিন উৎপাদনে চলে যাওয়ার চেষ্টা করা, কারণ এই ভ্যাকসিন বহুদিন পর্যন্ত লাগবে। এই বছর আপনি কিনছেন, পরের বছর কিনবেন, তারপরের বছর কিনবেন, কত কিনবেন? তো এটা প্রথমত আপনার উৎপাদনে চলে যাওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, এটাকে আরো সহজ করে ফেলা উচিত এবং সর্বত্র আপনি আপনার এনআইডি নিয়ে গেলে আপনি ভ্যাকসিন দিতে পারবেন, এই ব্যবস্থাটা করা উচিত। আপনার এনআইডি নাম্বারে ওই একই জিনিস, অ্যাপের মধ্যে আপনাকে ভ্যাকসিনটা দিয়ে একটা কোড থাকবে, ওই কোডটা দিয়ে সে পাঠিয়ে দেবে। আমি আপনাকে সহজভাবে বুঝাই। আপনি যখন বিকাশে টাকা দেন, তখন বিকাশ জানে আপনি কত টাকা জমা দিয়েছেন, আর বিকাশওয়ালা যার কাছে পাঠায় সেও জানে যে আপনি টাকাটা তাকে দিয়েছেন। টাকাটা উঠে গেল, আপনি জানেন যে টাকাটা উঠে গিয়েছে, তার মানে এটা একটা ইনফরমেশন স্টোর করার ব্যাপার। আপনি কাউকে টাকা দিলেন, সে জানিয়ে দিল আমি এত টাকা পেয়েছি। সেই জানার ভিত্তিতে আরেক জায়গাতে একটা লোক টাকাটা নেয়, টাকাটা তার মোবাইল ফোনের ভিতর দিয়ে চলে যায় না। ঠিক একইভাবে আপনি একটা কোথাও গেলেন, আপনাকে ভ্যাকসিনটা দিল, সে তার মোবাইল ফোনে তার কোড আছে, ওই কোড দিয়ে আপনার এনআইডিটা বসিয়ে সে সার্ভারে জানিয়ে দিল যে আমি তাকে 1 ডোজ ভ্যাকসিন দিয়েছি এতটাই। সহজ। এটার জন্য এই যাওরে ওই করোরে দরকার নেই। তাহলে কি করতে হবে? ভ্যাকসিন স্টোরেজ। আপনি ভ্যাকসিন কোথায় তাহলে স্টোর করবেন? আপনার 500 উপজেলা হাসপাতাল আছে, 500-র বেশি। আপনার সরকারি হাসপাতাল আছে, এর বাইরে আপনার বেসরকারি হাসপাতাল আছে। আমাদের অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা, চাইনিজ যে ভ্যাকসিনটা, এটা রাখার জন্য অনেক বেশি কষ্ট করতে হয়। ভ্যাকসিন স্টোরেজ নিয়ে প্রবলেম হচ্ছে ফাইজারেরটা। ফাইজারেরটা তো আমরা খুব বেশি দিচ্ছি না। বাকি যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো স্টোরেজ খুব একটা জটিল কিছু না। আমাদের ভ্যাকসিন স্টোর, ওই ভ্যাকসিন স্টোর করার জন্য একটা ভালো ফ্রিজ হলেই হয়, আর ভ্যাকসিন ক্যারি করার জন্য আপনার ভালো ভ্যাকসিন ক্যারিয়ার থাকলেই হয়। আমাদের এখানে ভ্যাকসিনেশনের বেশি হয় কি, মানুষের ভ্যাকসিন বেশি হয়। এবার আরেকটা জিনিস মাথায় ভালো করে চিন্তা করেন, আমাদের এখানে মুরগি, গরু, হাঁস মানুষের চেয়ে অনেক বেশি ভ্যাকসিন নেয় প্রত্যেক বছর। ফলে ভ্যাকসিন ক্যারি করার সমস্যা আমাদের কিন্তু নাই, কারণ এই মুরগির ভ্যাকসিন একইভাবেই নিতে হয়, গরুর ভ্যাকসিন একইভাবেই নিয়ে যেতে হয়। ফলে ভ্যাকসিন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করাটা ইজ নট এ চ্যালেঞ্জ ফর আস। ফাইজারেরটা বাদ দিলে বাকিগুলো ট্রান্সপোর্ট করা কোনো ইম্পর্টেন্ট কিছু না। আমরা লাখ লাখ কোটি কোটি মুরগিকে ভ্যাকসিন দিই আমাদের পোল্ট্রি গুলা।
আমরা হাজার হাজার গরুকে ভ্যাকসিন, লাখ লাখ গরুকে ভ্যাকসিন দিই, ছাগলকে ভ্যাকসিন দিই, তাই না? আমাদের এখানে যত লাইফ স্টক আছে সবাইকে আমরা ভ্যাকসিন দিই। তো আমরা যদি এত মুরগি, এত হাঁস মুরগিকে ভ্যাকসিন দিতে পারি, ভ্যাকসিন আনা নেওয়াটা বাংলাদেশের জন্য কোনো সমস্যা না, ভ্যাকসিন ক্যারি করাটা কোনো সমস্যা না। ভ্যাকসিন স্টোরের জন্য একটা ভালো ফ্রিজ থাকবে, সেই ফ্রিজে একটা টেম্পারেচার দেখার ব্যবস্থা থাকতে হবে, যেটা খুবই সস্তা, যে কোনো ফ্রিজের উপর এটা লাগিয়ে রাখা যায়। এটা কিন্তু পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন জায়গাতে। যেসব ফ্রিজে টেম্পারেচার দেখার ব্যবস্থা নাই, সেখানে মিটারটা লাগিয়ে দিলে ও দেখাইতে থাকে কত থাকে। এবং এটা আজকের প্রযুক্তি না, আমরা যখন সন্ধানিতে ব্লাড জমা করতাম, আমরা ওই ফ্রিজের উপরে ভিতরে একটা টেম্পারেচারের মিটার রেখে দিতাম, উপরে একটা লাগিয়ে রাখতাম, ও বলে যে এই কত টেম্পারেচার। সুতরাং এটা দেখাও কোনো বিষয় না, তাই না? তো এখন কেন এটা সম্ভব হবে না? যদি আমি ভ্যাকসিন আনতে পারি এবং বানাতে পারি বাংলাদেশে, তাহলে বাংলাদেশের যে সক্ষমতা আছে তাতে 2 কোটি লোক ভ্যাকসিন দেওয়া, 3 কোটি লোককে 1 মাসের মধ্যে ভ্যাকসিন দেওয়া কোনো ব্যাপার না। 2 মাসের মধ্যে আমরা 16 কোটি লোককে ভ্যাকসিন দেওয়া কোনো বিষয় না। কিন্তু এটা অল ডিপেন্ডস অন হাউ ইউ ওয়ান্ট টু ডু ইট। আর সবকিছু আপনি নিজের কাছে রেখে দিবেন, সবকিছু আপনি আপনার কাছে রাখবেন। ভ্যাকসিনটা একটা বিরাট সরকারি ব্যাপার, মানে এটা হাসপাতালে রাখতে হবে, ডিজি হেলথ এটার মধ্যে থাকবে, অমুক থাকবে। আরে ভাই, মানুষের জীবন ছেড়ে দেন, এটা আমদানি করতে দেন, আমদানিকারককে আমদানি করতে দেন। এই দেশে হাজারে হাজারে মদের বোতল ধরা পড়ছে, এগুলো আমদানি হয়েছে না? মদ আমদানি করার লাইসেন্স আছে, টিকা আমদানি করার লাইসেন্স নাই, এটা কি? আপনি যেটা বললেন এই জায়গাটা খুবই অবাক করা বিষয়, যে আমাদের, আমি এটা রাজনৈতিক সরকারের দোষ না না, এটা কারো দোষ না। শোনেন, সরকার তো, আমরা ভাবি কি সরকার একটা ব্যক্তি বা সরকার কিছু লোক, তা কিন্তু না। সরকার ইজ দ্য সিস্টেম। আপনার সিস্টেমের মধ্যে যে লোকগুলো বিভিন্ন পদে বসে আছে, যেমন ধরেন স্বাস্থ্য বিভাগে কেউ বসে আছে, অর্থ বিভাগে কেউ বসে আছে, এটা যার যার দায়িত্ব সে পালন করবে। একটা ব্যক্তি তো ঘুরে ঘুরে দায়িত্ব পালন করে না, যার যার কাজটা সে তার ঠিক মতো তার সর্বোচ্চ মেধা দিয়ে করবে। তো আমি একটা মূর্খ অথবা অশিক্ষিত একটা, মানে আমি একটা নাদান ব্যক্তি, আমি বুঝতে পারি যে আমার বুঝায় ভুল থাকতে পারে, আমাকে বুঝিয়ে দেন, তাই না? কিন্তু কিছুই বলে না, কিছুই জানায় না, হাউতাস করে। ব্লুমবার্গের রিপোর্ট দেখে আবার খুব খুশি হয়। আবার এই যে হোটেল ভাড়ার কথা আপনি বলেছেন, হোটেলের সিদ্ধান্তটা আপনি দেখেন, আমি ডাক্তারদেরকে হোটেল দিতে পারেনি, এখন বলে রোগীদেরকে নাকি হোটেল দিতে। রোগী বেশি না ডাক্তার বেশি? হোটেল খুঁজতেছে, আমি শুনেছি, পত্রিকা দেখেছি। আপনি যেটা বললেন তুষার ভাই, মনে করেন যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বলবো না, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কিছু জায়গায় কিছু মানুষ আছে যারা মনে করেন যে সমস্ত কিছু তাদের কন্ট্রোলে থাকতে, তাদেরই করতে হবে, কিন্তু নিজে একটা ডিম পাড়ার ক্ষমতা নাই, কিন্তু তার সমস্ত কিছুতেই তার কন্ট্রোলে রাখতে হবে। আপনি যেটা বললেন যে আমাদের ডাক্তারদের, যারা করোনার সাথে চিকিৎসার সাথে যুক্ত ছিল, তাদেরকে হোটেল দিতে পারে নাই, বা আপনি এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা যদি স্বাস্থ্য পুরো ব্যবস্থাপনার দিকে তাকাই, আমাদের টেকনিশিয়ান নাই, আমাদের নার্স নাই, আমরা জানি যে দেয়ার ইজ এ বিগ গ্যাপ। হ্যাঁ, নাই এরা। এখন আপনি আবার ফিল্ড হসপিটাল তৈরি করবেন, আপনি হোটেলে হোটেলে রোগী রাখবেন, বলছেন যে আমরা ডাক্তার নার্স দিয়ে তাদেরকে সেবা দিই, তো আপনি লোকগুলি পাবেন কোথায়? তবে এটা আমার মনে হয় মাঝে মাঝে যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, আমি মন্ত্রণালয় শব্দটা ব্যবহার করতে চাই না, কিছু মানুষজনকে এক ধরনের চিড়িয়াখানায় রেখে দেওয়ার মতন আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে এই সমস্যার থেকে সমাধান হবে বলে মনে হয়। প্রতিদিন আমরা যে হারে আমাদের প্রিয়জনদের হারাচ্ছি, তবে এই হারানোর দায়িত্ব, গত বছর যখন করোনা এসেছিল তখন যাদেরকে হারিয়েছি মনে হয়েছে অব্যবস্থাপনা, কিন্তু আজকে দ্বিতীয় বছরের মাথায় যখন হারাচ্ছি তখন মনে হচ্ছে যে এইগুলো এক ধরনের সংঘবদ্ধ ক্রাইম। আজকে আমার আত্মীয় স্বজন, আমার বোন ভাই যারা মারা যাচ্ছেন, আমার ডাক্তার যারা মারা যাচ্ছেন, ব্যবস্থাপনাটা এই জায়গাটা এতটুকু আমরা করতে পারিনি, এটা একটু সংঘবদ্ধ ক্রাইম।
তারপরেও কিছু বলার নেই, কারণ পরিমণিদের নিয়ে আমরা এখন ব্যস্ত আছি, আমরা হেলেনা জাহাঙ্গীরদের নিয়ে ব্যস্ত আছি। আমরা আমাদের ডায়াবেটিক্স রোগী, হাইপারটেনশন রোগী, ডিসেবল শিশু বা ডিসেবল মানুষদের করোনার টিকা আগে দিতে হবে, এই সামান্য চিন্তাটুকু বা প্রায়োরিটি যারা সেট করতে পারেন না তাদের নিয়ে কথা বলা কতটুকু লাভ হবে জানি না। কিন্তু আপনি যেটা বলেছেন যে আমরা কথা বলছি, দেশকে ভালোবাসি বলি, আমরা চাই যে এই সমস্যার জন্য এই দেশের মানুষের জন্য আমরা অনবরত এক ধরনের কথা বলে যাচ্ছি, বেগার হয়তো এগুলো বেগার ভাবেই খেটে যাওয়া, কিন্তু আমরা মনে করি যে এর মধ্য দিয়েও যদি কোনো একজন মানুষের জীবনের বেঁচে যায় তাহলে সেটা আমাদের সার্থকতা। তো সবাই লাস্টে একটা জায়গায় আমরা আপনার সাথে একটু আলোচনাটায় তো অন্যদিকে আসতে চাই। আমরা গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি যে বিভিন্ন হেলেনা জাহাঙ্গীর, পরিমণি এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এরা বিভিন্ন ভাবে সমাজের বিভিন্ন খারাপ দিকগুলো উঠে আসছে। আপনার এই জায়গাটায় আসলে এটার পেছনে কি বলে আপনি? আমি না এই বিষয়গুলিকে খুব বড় কিছু মনে করি এখন, কারণ এটা তো আমাদের সমাজের একটা চিত্র। সমাজে যদি এই ঘটনাগুলি ঘটতে থাকে এবং যারা এই ধরনের কাজগুলি করে তারা যদি বিভিন্ন জায়গাতে পৌঁছে যেতে পারে তাহলে এটাই প্রকাশিত হবে। এখন ধরেন আপনি যে নামগুলি বললেন, আমি ব্যক্তিগতভাবে তাদের খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনেও করি না, এবং এই যে জিনিসগুলি ধরা পড়ছে বা এটাকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ কিছু মনে করি। বাংলাদেশে একটা শুনতে খারাপ লাগে, বাংলাদেশে কত হাজার বোতল মদ আমদানি হয় প্রতি বছর, এই তথ্যটা কার কাছে আছে? এই মদটা থেকে আমদানি করে, তাই না? এটা তো আর কেউ পকেটে করে নিয়ে আসে না, কোন একটা রাস্তা দিয়ে আসে। যদি এটা আসে রাস্তা দিয়ে, এটা বিক্রি হয় কোথাও। আপনি যখন কারো বাড়ি থেকে লাইসেন্সবিহীন অবস্থায় মদের বোতল আবিষ্কার করেন, তার মানে লাইসেন্সবিহীন এই লোকটার কাছে কেউ মদের বোতল বিক্রি করেছে। যে বেচলো তাকে ধরেন না কেন? তার সে তো শুধু একজনের কাছে বেচে না, সে তো এরকম অন্তত মনে করেন 500 জনের কাছে বিক্রি করেছে, 1000 লোকের কাছে বিক্রি করেছে। ওকে শুধু 2 জনের কাছে বেআইনি ভাবে মদ বিক্রি করে দিয়েছে লাইসেন্স ছাড়া। আর যদি লাইসেন্স থাকে, যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে তারা লাইসেন্স মেনে চলছেন না, হয়তো ধরা যায় 5 বোতল রাখতে পারার কথা, উনি 10 বোতল রেখেছেন। এই 10 বোতল কারা খায় ওনাকে জিজ্ঞেস করেন না যে উনি কি একা বসে 10 বোতল খেয়ে ফেলে না, কারোর জন্য উনি এটা বাসায় রেখেছে। কারা এসে ওনার বাসায় খায় তাদেরকে একটু জিজ্ঞেস করেন, তাদেরকে একটু দেখতাম তারা কারা। আমার কাছে এটা খুব অদ্ভুত লাগে। তারপরে কেউ কেউ আছেন আপনি দেখবেন যে দলের কমিটির মধ্যে ঢুকে পড়েছে, এরকম দেখলাম। একটা দলের, এত বড় দলের কমিটির মধ্যে কেউ ঢুকে পড়ে, তার কোনো স্ক্রুটিনি হয় না, তার জীবনযাত্রা কি বা তার আদ্যপান্ত কি, এটা কোনো স্ক্রুটিনি হয় না। আপনি দলে আছেন মানে কিন্তু আপনি সবসময় বিভিন্ন ধরনের ভিআইপিদের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হবে, কারণ আপনি তো একটা দলের মধ্যে আছেন। একটা সরকারি দল যদি হয় তাহলে আরো বেশি, কারণ এটা তো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আপনার দেখা হবে, সাক্ষাৎ হবে। এখন একটা উপকমিটির মধ্যে কেউ চলে গেলেন, ওনার কোনো হিসাব কিতাব নাই, কি মানে কি যোগ্যতা তাহলে থাকতে হয় যেটা থাকলে পরে ওখানে যাওয়া যায়? আমি যখন তরুণ, আমি তো তরুণ বয়সে আমি তো আমার জীবন দিয়ে ফেলছি এই এই কি বলে গণতান্ত্রিক সংগ্রাম, রাজনীতি। আমি তো এই সরকারি দলের ছাত্র সংগঠনের সদস্য ছিলাম, এবং শুধু সদস্য না, আমি জোরালো রকম সদস্য ছিলাম। আমি ইলেকশন করেছি। আমার এখন খুবই জানতে ইচ্ছা করে কি সেই যোগ্যতা, যে যোগ্যতার কারণে আমি দেখি যে এরকম লোকেরা আমাকে এসে পরিচয় দেয় যে জানেন আমি কে। তখন আমি চুপচাপ শুনি, হ্যাঁ আপনি অমুক, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবং আমার অস্তিত্ব নিয়ে বা আমাদের মতো মানুষদেরকে প্রশ্ন করে যে আমরা কারা, আমরা কোথা থেকে এলাম। যে সময়ে একবার জয় বাংলা বলতে শামীম 50 বার লোকে চিন্তা করেছে, সেই সময়ে তরুণতম একটা ছেলে যার বয়স 18 বছর, আমার বন্ধুরা, আমার সাথে আমার বন্ধুরা, সেই বন্ধুরা আমরা তখন রাস্তায় গিয়ে স্লোগান পেয়েছি, আমরা তখন রীতিমতো স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন এই
যার রাজনীতির ইতিহাস 10 বছরের কম পুরনো, দল ক্ষমতায় আসার পরে যারা রাজনীতিতে যোগ দিয়েছে, তারা উপকমিটির সদস্য হয়ে যখন আমাদেরকে সব বলে যে আচ্ছা আপনি জানি কি, আপনি আপনি করতে দেন, আপনি আপনার পরিচয় কি, আপনি ভিতরে ঢুকছেন কেন? আপনি বাইরে যান, বাইরে যান, আপনি ভিতরে ঢুকছেন কেন? হ্যাঁ, এটা এখনো বলে না, এটা এখনো বলে না, কারণ আমাদেরকে চেনে মানুষ, সেটা বলে না, হয়তো একদিন বলবে। কিন্তু আমার সেটা নিয়ে কোনো হতাশা নাই, দুঃখ নাই। আমার দুঃখটা ওইখানেই যে যে পদগুলিকে আমরা এত গুরুত্বপূর্ণ ভেবেছি, যে জায়গাটিকে আমরা ভেবেছি যে ওই জায়গাতে পৌঁছানো মানে একটা বিরাট সম্মানের ব্যাপার। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী যে দলটির নেতৃত্বে সব দল সংগঠিত হয়ে, সকলে সংগঠিত হয়ে যুদ্ধ করেছে, যে দলের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, সেরনিয়াবাদ, এরকম মানুষেরা, যে দলের নেতৃত্ব দিয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যে দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন শেরে বাংলাকে ফজলুল হক এবং মৌলানা ভাসানী, যে দলের প্রতিষ্ঠাতা সভাপতি, সেই দলের একটা সাধারণ সদস্য হতে পারে তো আমরা একসময় গর্বে, আমরা ভাবতাম কি গর্বের এই বিষয়টা। উপকমিটি সে তো বহু দূরের কথা, কমিটি সে তো আরো দূরের কথা, মানে সেটা একটা বিরাট সম্মানের বিষয়। আজকে যখন সে উপকমিটি থেকে সাহেব বের হয়ে আসে, আজকে যখন সে উপকমিটি থেকে কি যেন দর্জি মনির নামে এক লোক বের হয়ে আসে, আজকে যখন এক লোক এসে বলে যে সে চাকরিজীবী লীগ করেছে, আমাদের তখন খুব দুঃখ হয়, আসলে খুব কষ্ট হয়। কারণ জীবনের সবচেয়ে সোনালী সময় আমার বন্ধুরা দিয়ে দিয়েছে। আমি দেখেছি আমার বন্ধুরা কিভাবে মার খেয়েছে, কিভাবে কষ্ট করেছে, কিভাবে দিনের পর দিন বিভিন্ন জায়গাতে হলে ঢুকতে পারে নাই, একবেলা খেয়েছে, কিভাবে বিশ্ববিদ্যালয় থেকে তাড়া খেয়ে ছাত্র নেতারা এসে আমার ঘরে ঘুমিয়েছেন। আমি নামগুলি বলতে চাই না, তারা জানেন কারা আমার ঘরে ঘুমিয়েছে, কিভাবে রাজনীতি করেছে। সেই মানুষগুলির চাইতে এরা গুরুত্বপূর্ণ? কি তাদের পরিচয়? তখন দুঃখ হয়। ফলে আমি বিষয়টাকে এইভাবে দেখি না যে এটা ব্যক্তি, এটা একটা সিস্টেমের অবক্ষয়ের চেহারা। আপনার যখন প্রোস্টেটে ক্যান্সার হয়, তো ওইটা তো দেখা যায় না, প্রোস্টেট দেখা যায় না। আপনার যখন ব্রেস্টের টিউমার হয়, দেখা যায় না। কিন্তু কি হয়, হঠাৎ একদিন একটা কমপ্লেন নিয়ে রোগী হাজির হয় যে আমার কষ্ট হচ্ছে, আমার খারাপ লাগছে, তখন একটা অ্যান্টিজেন টেস্ট করি আমরা, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন পিএসএ। ওইটা বেড়ে গেলে আমরা বুঝি যে প্রোস্টেটে ক্যান্সার। তো এই যে পিএসএটা টেস্ট, এই পিএসএ টেস্টে যখন এরকম বের হয়ে আসছে, তখন তো আমরা বুঝতে পারছি যে দেয়ার ইজ ক্যান্সার। এরকম কি মাত্র 3 জন, এরকম কি মাত্র 3টা লোক? থানায় থানায়, উপজেলায়, জেলায় সব জায়গাতে এরকম লোকেরা ঢুকে পড়েছে। এবং তারা আজকে যারা সত্যিকারের রাজনৈতিক মতাদর্শের উপরে ভিত্তিতে যারা জীবনযাপন করেছে, যে ত্যাগী নেতা কর্মী মানুষেরা আছে, আজকে তারা তাদেরকে নিয়ে প্রশ্ন করছে। কারণ তারা তো মার্সিডিজ থেকে নামে, এরা তো মার্সিডিজ থেকে নামে, এদের ঘরে যে পরিমাণ খালি বোতল আছে, ওটা বিক্রি করলে একটা বাড়ির 15 দিনের খাবার হয়ে যাবে। ফলে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি এটা দিয়ে খুব দুঃখ পাই না, কারণ এগুলো খুবই আইবাস। আমার কাছে এগুলো কোনো গুরুত্বপূর্ণ মনে হয় না। আপনি যদি সত্যি বন্ধ করতে চান, আপনাকে যেতে হবে কারাই এই বোতলগুলি তাদের কাছে বিক্রি করলো, কারা সেখানে গিয়ে এদের সাথে বসে এগুলা খায়, ইস্তেমাল করে কারা, এটা জানা দরকার। ভাই, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত থেকেই আমার কাছে একটা জিনিস বুঝি না, যে আমি মনে করেন যে উপকমিটির একজন সদস্য, এবং আমি হাইব্রিড, আগে আমি বিএনপি করতাম অথবা জাতীয় পার্টি করতাম অথবা অন্য কোনো দল করতাম, সেটা কিন্তু বিষয় না। কারণ আমরা গত নির্বাচনের আগে দেখলাম বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা, তিনি আসার পরে আমরা তাকে সভাপতি মণ্ডলীর সদস্য হিসাবে তাকে গ্রহণ করেছি। তবে রাজনৈতিক হাইট, তার রাজনৈতিক বিবেচনায়, তার অভিজ্ঞতার বিবেচনায় আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দলে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নেওয়া হতো। কিন্তু এখন এই যে উপকমিটি বা বিভিন্ন কমিটিতে যে সমস্ত নেতাদের আমরা দেখতে পাচ্ছি, তাদের যদি বিচারের জন্য আজকে 14 দিনের জন্য যদি তাদের রিমান্ডে নেওয়া হয়, তাহলে সেই কমিটির যে সম্পাদক, তাকে কেন আইনের বা দল থেকে তাকে কেন জবাবদিহি করতে হচ্ছে না, এটা আমি কিন্তু বুঝতেই পারছি। তো
তো আমরা কি তাহলে ওই যে লোকটা অন্যায় করে আজকে ধরা পড়েছে শুধু তারকে বিচার করা, আইওয়াশ করা, একটা জনগণকে বুঝ দেওয়ার বা দলের কর্মীদের বুঝ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, নাকি আমরা আসলেই চাচ্ছি যে এই সিস্টেমটা বন্ধ? সিস্টেম বন্ধ করতে হলে তো সেই কমিটির যে সম্পাদক তাকে জবাবদিহি করতে হবে। সেই জায়গায় কিন্তু আমরা কোনো কথাই শুনতে পাচ্ছি না। জবাবদিহিতা একটা সংস্কৃতির ব্যাপার, জবাবদিহিতা কোনো লজ্জার বিষয় না। আপনি যদি আমাকে একটা প্রশ্ন করেন আমি জবাব দিব, আমি যদি জবাব দিতে না চাই সেটা আমি বলবো যে আমি এই প্রশ্নের জবাব দিতে চাই না, এর কারণ হচ্ছে এই। অথবা যদি আমি কারণটা বলতে না চাই তাহলে আমি বলবো যে এই প্রশ্নের জবাবটা আমি কখনোই দিব না এবং আমি কারণটা বলতে পারছি না, আপনি আমাকে ক্ষমা করবেন, তখন আমি ক্ষমা চাই। এটা হচ্ছে জবাবদিহিতা। সব জায়গাতেই সিক্রেট থাকে, সব জায়গাতে গোপন বিষয় থাকে, সব জায়গাতে সবকিছু সবাই জানে না। আপনার জীবনের আমার জীবনের সবকিছু আরেকজন ব্যক্তি পুরোপুরি জানেন না। অনেক কিছু আমরা লুকিয়ে যাই, গোপন করি, ভুলে যাই, অনুশোচনায় ভুগি, কাউকে জানতে দিতে চাই না এই ব্যাপারগুলো। কিন্তু সকল জবাবদিহিতার লক্ষ্য একটাই, আরো ভালো, আরো বেটার একটা সিস্টেম, আরো বেটার একটা পজিশন তৈরি করা এই সমাজে। যত আপনি জবাব দিবেন ততই সমাজ সুন্দর এবং পরিষ্কার হবে। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আরে এই গাড়িটা আপনি কোথা থেকে কিনলেন, আমি যদি জবাব দিই যে ভাই আমি লোন নিয়ে কিনেছি, এতে কোনো লজ্জা নাই। আমি যদি বলি ভাই আমি আমার আয় থেকে কিনেছি, তাতেও কোনো লজ্জা নেই। সে যদি জিজ্ঞেস করে আপনার আয় কি, এত আয় কোথা থেকে করলেন, এটা তার লোকে জিজ্ঞেস করে না। কিন্তু সে যদি আমাকে জিজ্ঞেস করে আপনার আয় উৎস কি, আমি সেটাও বলতে পারাটাই আমার সততা হওয়া উচিত, যে আমি কিভাবে আয় করেছি বা কিভাবে কোথায় আমরা কে কিভাবে আয় করেছি। এই যে প্রশ্ন এবং উত্তরের যে সমাজ, আমরা কিন্তু সেখানে নাই। আমরা বড়দেরকে কোনো প্রশ্ন করতে পারি না, আমরা ক্ষমতাবানদেরকে কোনো প্রশ্ন করতে পারি না। আমরা প্রশ্ন করলে জবাব পাই না, কারণ তাদের মধ্যে কোনো জবাবদিহিতা নাই। যত উপরে যায় ততই জবাবদিহিতা কমতে থাকে। আমি সেদিন আমি একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে একটা ভিআইপিদের একটা বসার জায়গা আছে। তো আমি ওখানে বসে চিন্তা করছিলাম যে যারা এই ভিআইপি, তারা সকলেই কোন একটা গ্রাম থেকে এসেছেন, হয় সে কোন একটি বড় অফিসার অথবা ধরেন কোন একজন বড় রাজনীতিবিদ, সকলেই সাধারণ মানুষদের কাছ থেকে উঠে এসেছে। জন্ম থেকে কেউ ভিআইপি থাকে না, থাকতে পারে অনেক বিল গেটসের ছেলে থাকে, সোনার চামচ মুখে দিয়ে যারা জন্ম হয়, কারণ অধিকাংশ মানুষ তো জন্মে ভিআইপি থাকে, কর্মে ভিআইপি হয়। তারপর তারা জনগণের কাছে যান, জনগণকে বুকে জড়িয়ে ধরেন, জনগণকে ভাই ডাকতে দেন, জনগণকে হাত ধরেন। তারপরে যখন জনগণ ভোট দেয়, তারপরে উনি জনগণ যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে যান না। হ্যাঁ, আমি কোন একটি আমি বলি বিমানবন্দরে গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম যে একটা জায়গা আছে ভিআইপি। আমি সেখানে অনেক তাকিয়ে থেকে অনেক চিন্তা করলাম যে জনগণকে জড়িয়ে ধরে মানুষ ভিআইপি হয়, তারপর সেই জনগণের লাইনে সে আর দাঁড়াতে চায়। এটা ঔপনিবেশিক সংস্কৃতি, এটা আমাদের হওয়ার কথা। আমাদের হওয়ার কথা ছিল উল্টাটা, পুরো এয়ারপোর্টটাই ভিআইপি করে দেওয়ার কথা, সকলেই সেখানে গিয়ে সকলে সমমর্যাদা পাবে। আপনি নিশ্চয়ই চাঙ্গি এয়ারপোর্টে গিয়েছেন সিঙ্গাপুরে, ওরকম সুন্দর একটা এয়ারপোর্ট হলে ভিআইপি লঞ্চের দরকার হয় আসলে? আমরা সবার জন্য সুন্দর কিছু করি না, আমরা শুধু নিজের জন্য সুন্দর কিছু করতে চাই। আমরা যতই ক্ষমতাবান, যতই টাকা পয়সাওয়ালা হই, ততই আমরা মানুষের কাছ থেকে দূরে সরে গিয়ে আমরা বৃহৎ জায়গা তৈরি করার চেষ্টা করি। আমি একটা দরিদ্র এলাকায় থাকি, ঢাকা শহরের একটি দরিদ্র এলাকায়, ধনীদের এলাকা। আমি যখনই বলি আমি এলাকায় থাকি, বহু মানুষ এইভাবে ভুরু উঁচু করে আমাকে বলে আপনি এখানে থাকেন, যেন সেইখানে কোনো মানুষ থাকে না, সেই জায়গাটায় কুকুর বিড়াল গরু ছাগলের বসবাস। ও আপনি, আমি তো ভেবেছি আপনি গুলশান বনানী থাকেন, আপনি ধানমন্ডিতে থাকতেন। মানে উনি ঠিক করছেন আমি কোথায় থাকবো। তখন আমি আবার মাথা নিচু করে বলি যে ভাই আমি তো জীবনে খুব সফল না, আমি বাবা মায়ের সাথে থাকি, আমি ঠিক করেছেন বাবা মাকে ছেড়ে যাবো। তখন আমাকে বলো ও তো বাবা মাকে সাথে নিয়ে ধানমন্ডি থাকতেন। তখন আমাকে আবার বলতে হয় যে না আমি ঠিক করেছি আমি ধানমন্ডিতে থাকবো না, কারণ আমি এখানে বড় হয়েছি, আমি যে এলাকাটায় বড় হয়েছি সেখানে থাকবো। তখন আবার বলে না মানে একটা ভদ্রলোকের জায়গা আছে না ভাই, আমি আপনাকে কিন্তু এটা একদম মানে আমার নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলছি।
তখন আমি বললাম যে আপনার কি ধারণা গুলশান বনানীতে সব ভদ্রলোকেরা থাকে? না, ওখানে একটা ক্লাস আছে না ভাই। আমি নামটা বলছি না, আমি নামটা বললে লোক খুবই লজ্জা পাবেন। আজকে যখন এই বোতল ধরা পড়ছে, কোথায় ধরা পড়ছে? একটা ক্লাস আছে না ভাই, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমি সেই ক্লাসের মধ্যে পড়ি না। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমার মতো বাংলাদেশে লাখ লাখ কোটি কোটি লোক সেই ক্লাসের অংশ না। আমরা ওনারা যে বোতল ফেলে দেয় ওই বোতল পরিষ্কার করে ওই বোতলে পানি রেখে খাই, এবং আল্লাহর কাছে হাজার শুকরিয়া এই দেশে কাঁচের বোতল পাওয়া যায়, এই জন্য আমাদের ওই বোতল ধুইয়া ওর মধ্যে পানি। আজকে আমার বয়স 50 পার হয়েছে, আজকে আমি যে কথাগুলা বলছি এই কথাগুলো একটা 50 বছর বয়সের মানুষের পেছনের 50 বছর অভিজ্ঞতা। আমি যখন ছোট ছিলাম আমি শুনতাম, আমি ভাবতাম, আমি বলতাম যে জীবনের সার্থকতা হচ্ছে ভালো মানুষ হওয়ার মধ্যে। আজকে আমি 50 বছর বয়সে এসে দেখি যে জীবনের সফলতা হচ্ছে সম্পদ অর্জনের মধ্যে, যে সম্পদ আমি সাথে নিয়ে যেতে পারবো। ফলে আমার পেছনের 50 বছর আমার কাছে খুবই শূন্য মনে হয়। এটা হতাশা না, এটা বেদনা। এবং কোনটা হতাশা এবং কোনটা বেদনা এটা বোঝার ক্ষমতা এই জনতা হারিয়েছে। কারণ তাদের জীবনের সম্পদই হচ্ছে আশা, ফলে তারা মনে করে যে সম্পদ না থাকলে লোকটা হতাশ হবে। আমার নিজের মানে আমি বলি সম্পদের কারণে মানুষ হতাশ হয় না, হতাশ হয় জীবনকে সার্থক করতে না পারার কারণে। আজকে আমরা যে জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি এই জীবন কি আসলে অর্থপূর্ণ? আজকে আমি এই যে দেখছি যে গুলশানে নাকি যে ঢুকছে, বনানীতে ঢুকছে আর বেরোচ্ছে বোতল, বেরোচ্ছে নাকি ওইখানে নাকি অনেক বার আছে। যখন আমি শুনি আমার মনে হয় যে আমার চোখের সামনে এই অভিজাত এলাকাটা এরকম একটা একটা এলাকায় পরিণত হবে। তো এইভাবে আমাদের জগৎটা বদলে গেছে এবং আদর্শহীন একটি জীবন যে কত নিম্ন সেটা আমরা এখন উপলব্ধি করতে পারছি। আমার জীবনে কোনো আদর্শ নাই। আমরা একটা আদর্শ মানুষের জীবন পেতে চাই না, আমরা একটা লোভী মানুষের জীবন পেতে চাই, যে মানুষটা এই জীবনকে ভোগ করে, উপভোগ। উপভোগ আর ভোগের মধ্যে তফাৎ আছে। ভোগ হচ্ছে একটা নিম্ন স্তরের শব্দ। আপনি ভোগ করছেন মানে আপনি আসলে অপচয় করছেন, যা খুশি তাই করছেন। আর আপনি উপভোগ করছেন মানে আপনি এনজয় করছেন। তো এনজয় করা আর কোনো কিছুকে গ্র্যাব করা বা কোনো কিছুকে ইচ্ছা মতো সেটাকে দখল করা, সেটাকে নিজের জোর খাটিয়ে সেটাকে যা খুশি তাই করা, দুইটা এক জিনিস না। জীবনে ভোগ এক জিনিস, উপভোগ আরেক জিনিস। এনজয়িং লাইফ ক্যান বি এনিথিং। আপনি সমুদ্রের পাড়ে বসে জীবনকে উপভোগ করতে পারেন। আপনি এই যে আমার পিছনে যে এতগুলি পুরস্কার, এই পুরস্কারগুলো আমার জীবনকে উপভোগের চিহ্ন। এগুলো টাকার বান্ডিল হতে পারতো আমি যদি চেষ্টা করতাম, কিন্তু এগুলো টাকার বান্ডিল হয় নাই। এগুলো এক একটা স্মৃতি। আমি এক একটা জায়গায় গিয়েছি, আমি বিয়ে করেছি, বক্তৃতা দিয়েছি, কুইজের অনুষ্ঠান করেছি, ছেলে মেয়েদেরকে বিতর্ক শিখিয়েছি। এগুলো সব টাকা হতে পারে, কিন্তু আমার জীবনের উপভোগ এই যে আমার পিছনে, এবং এরকম অনেক আছে। আমার জীবনের উপভোগ আমার বই, আমি বই পড়তে পছন্দ করি। আমার জীবনের উপভোগ আমার বন্ধুরা, আমার বন্ধুদের সাথে বসে থাকতে ভালোবাসি। কারণ এই জীবন তো আমি আর পাবো না। আজকে যে ভোগের জীবন আর উপভোগের জীবন, এর পার্থক্যটাই আমরা মানুষকে বোঝাতে পারছি না। আমরা যে টিকা দিয়ে বেঁচে থাকবো, বেঁচে থেকে আমরা করবো কি? আবার চুরি করবো, আবার আমরা লুটপাট করবো। আমি যে টিকা দিয়ে আরো 20 বছর বাঁচার চেষ্টা করছি, আমি কি তার লোভ মানে আমার লোভের রাজত্ব আরো আমার চলবে? এই জন্য বেঁচে থাকবো। আমাদের জীবন স্বামী, আমি উদাহরণগুলো দিলে মানুষ খুব দুঃখ পাবে। একটা মুরগিকে টিকা দেওয়া অনেক লাভজনক। আমাদের জীবনে আমাদের চারপাশে অনেক মানুষ আছে, তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। কারণ মুরগিটাকে টিকা দিলে মুরগিটা বেঁচে থাকে এবং সে ডিম দেয়, মাংস দেয়, তার জীবন পুরোটা সে মানুষের জন্য দিয়ে যায়। আর বহু লোক বেঁচে আছে যাদের বেঁচে থাকা মানে হচ্ছে তাদের চারপাশে সব লোকের কষ্ট, দুঃখ, হতাশা, তাদের উপর সে নির্যাতন করবে, সে থাকবে। ওই মুরগিটার টিকা বেশি জরুরি নাই, মানুষটার টিকা বেশি জরুরি। এটা বললে মানুষ রাগ করবে, কিন্তু চিন্তা করে দেখেন এই পৃথিবীতে একটা মুরগির জীবনের যে সার্থকতা, সেই সার্থকতাও আমরা অর্জন করতে পারছি না, কারণ আমাদের জীবনে আমরা মানুষের জন্য কিছু করছি না।
এটাই হচ্ছে আমার দুঃখ। টিকা নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন স্বামী, আমি শুধু এতটুকুই বলবো যে ইচ্ছা থাকলে উপায় হতে করে নেই। আপনার মনে আরেকটা প্রশ্ন ছিল প্রেগনেন্ট মায়েদের বিষয়ে। তো প্রেগনেন্ট যারা বা গর্ভবতী মায়েরা, এটা নিয়ে অনেক প্রশ্ন প্রচুর আসে, আমার মনে হয় এই কথাটা বলে দেওয়া উচিত। প্রথমত সিডিসি এই বিষয়ে কিছু আপডেট দিয়েছে। প্রেগনেন্ট থাকলে অথবা ব্রেস্ট ফিডিং মা থাকলে আসলে তারা কি করবে, এই আপডেটটা তারা দিয়েছে 29শে জুন এই বছরে। এবং তারা যেটা বলেছে যে এই ডিসিশনটা নিতে হবে তার চিকিৎসক এবং যে তাকে টিকা দিচ্ছে এবং মাকে নিজে, এবং তার চিন্তা করতে হবে যে তার সিভিয়ার ইলনেসের রিস্ক আছে কিনা এবং তার এক্সপোজার টু কোভিড-19 এর সম্ভাবনা কতটুকু, এইটা চিন্তা করে উনি টিকাটা নেবেন। কেননা প্রেগনেন্ট মা এবং ব্রেস্টফিডিং মায়ের উপরে লিমিটেড ডেটা অ্যাভেলেবল। টিকার যখন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, আপনারা জানেন যে টিকা বাজারে এসেছে এই বছর জানুয়ারি মাসে, ফলে টিকার পরীক্ষা নিরীক্ষার মধ্যে গর্ভবতী মা এবং শিশুদেরকে যথেষ্ট পরিমাণে অন্তর্ভুক্ত করা সম্ভব হয় নাই। এবং হয় নাই বলে যেটা হয়েছে যে ডেটা না থাকার কারণে তারা এটা রিস্ক বা বেনিফিট কোনোটাই আলাদা করে গ্যারান্টি দিতে পারছে না। এবং সেই কারণে সিডিসি বলেছে যে আপনি টিকা নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এটা একটা ইমার্জেন্সি ডিসিশন হিসেবে নিতে হবে। তারা এটা বলেছে যে টিকা অনেক নিরাপদ এবং এখনো তারা এই ট্রায়াল নিচ্ছেন এবং তারা ভ্যাকসিন নেয়ার পরে যারা প্রেগনেন্ট হচ্ছেন তাদের ব্যাপারেও ডেটা নিচ্ছেন এবং অন্যভাবেও তারা ডেটা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু তারা বলেছেন যে তারা কোনো সেফটি কনসার্ন তারা পান না, অর্থাৎ কোনো নেগেটিভ রিপোর্ট তারা পান না, কিন্তু তারা কোনো গ্যারান্টি দেন নাই যে আপনি টিকাটা নিতে পারবেন। ফলে প্রেগনেন্ট মা এবং ব্রেস্টফিড যারা করছেন সেই মায়েরা নিজের সিদ্ধান্তে টিকা গ্রহণ করতে পারবেন। মনে রাখতে হবে যে তারা কখন এই টিকাটা বেশি জরুরি তাদের জন্য, যদি তাদের কোমরবিডিটি থাকে, অর্থাৎ ডায়াবেটিস থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, তারা অনেক মোটা হন, ওবিজ হন, তাদের যদি কিডনি বা অন্য কোনো অসুখ বিসুখ থাকে যেটার কারণে তাদের প্রেগনেন্সিতে এমনিতে অসুবিধা হতে পারে, সেরকম একটা অবস্থায় টিকা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাকে বাঁচতে হবে। আর তারা বলেছেন এই সিদ্ধান্তটা মা এবং তার চিকিৎসক বা তার পরামর্শদানকারী যে গাইনোকোলজিস্ট আছেন, তার যে চিকিৎসক আছেন, তারা মিলে সিদ্ধান্তটা নেবেন এবং এটা নিজের সিদ্ধান্তে টিকাটা নিতে হবে, কাউকে দায়ী করা যাবে না। ফলে ইনফর্মড কনসেন্টের ভিত্তিতে মুচলেখা দিয়ে বন্ড দিয়ে প্রেগনেন্ট মা এবং শিশুরা এই টিকাটা নিতে পারে। কোনো নেগেটিভ রিপোর্ট এখনো আসে নাই, কিন্তু যথেষ্ট পরিমাণে গবেষণার ফলাফলও সিডিসি পায় নাই, যে কারণে গর্ভবতী মা এবং ব্রেস্ট ফিড করছেন এমন মায়েরা টিকা নিতে পারবেন স্বেচ্ছায়। কিন্তু যদি কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তার কিন্তু বলবেন যে এটা এখনো পর্যন্ত আমার কাছে ডেটা নাই, আমি আপনাকে সঠিক পরামর্শ দিতে পারছি না, কিন্তু আমি আপনাকে পরামর্শ দিতে পারি যে যদি আপনার এই কোমরবিডিটি থাকে, আপনার রিস্ক টু এক্সপোজার অনেক বেশি থাকে, যেমন আপনি যদি ডাক্তার হন আপনার কিন্তু রিস্ক টু এক্সপোজার অনেক বেশি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কয়েকজন ডাক্তার মা মারা গেছে, প্রেগনেন্ট মা, এদের আসলে টিকা নিয়ে নেওয়াটাই উচিত ছিল। কিন্তু তারা ডাক্তার বলে অনেক বেশি জানেন, তারা হয়তো নেন নাই টিকাটা, হতে পারে। আর ডাক্তাররা কিন্তু অনেক জানেন বলে অনেক সময় ডিসিশন নিতে দেরি করেন, বা মনে করেছেন যে যেহেতু ডেটা নাই আমি সন্তানের যদি কোনো ক্ষতি হয় এসব চিন্তা করে হয়তো নেন নাই। কিন্তু রিকমেন্ডেশন হচ্ছে যে যদি কোমরবিডিটি থাকে তাহলে প্রেগনেন্ট হলে টিকা নিতেই হবে, আর যদি কোমরবিডিটি না থাকে তাহলে আপনি যদি মনে করেন আপনি টিকা নেওয়ার জন্য দরকার, আপনি টিকা নিতে পারেন। কিন্তু টিকা নেওয়ার সিদ্ধান্তটা মা বাবা মানে প্যারেন্টদের নিজেদের নিতে হবে। ডাক্তারকে জিজ্ঞেস করলে ডাক্তার বলবে আমার কাছে ডেটা নাই, বলে আমি আপনাকে বলতে পারছি না। তুষার ভাই অসংখ্য ধন্যবাদ। সুধী মণ্ডলী, আগামী বুধবার রাত 10:30টায় আবার আপনাদেরকে দি এডিটর 365 এর পাতায় যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। শুধু এটি কথা বলতে চাই যে তুষার ভাই যে কথাটি লাস্টে আমাদেরকে বলেছেন, আমরা একটা মানব সমাজের জন্য, জ্ঞান ভিত্তিক সমাজের জন্য লড়াই করে আসছিলাম ছোটবেলা থেকে। তুষার ভাই বা আমাদের প্রজন্ম এই জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের জন্য আমরা ছোটবেলা থেকেই মিছিল করা, এরশাদ বিরোধী আন্দোলন করা, বিভিন্ন সময় জীবনের বিভিন্ন রিস্ককে সামনে রেখে রাজনীতির মাঠে রাজপথে থেকেছি এবং আজকে 50 বছর বয়সে এসেও
আমরা এই সাধারণ যে অর্থে প্রতি লোভ, সেই জায়গাটা আমরা নিজেদেরকে বিলিয়ে না দিয়েও এইভাবে যতটুকু আমাদের সামর্থ্য আছে সেখান থেকে সমাজের জন্য, মানুষের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের বক্তব্য চালিয়ে যাব, কারণ আমরা দেশকে ভালোবাসি। শুধু দেশকে ভালোবাসি না, দেশের মানুষকেও ভালোবাসি। আমাদের এই দেশেই আমরা থেকে গিয়েছি, এই দেশ থেকে, এই শেকড় থেকে আমরা কখনো কোথাও যাইনি। এই দেশকে ভালোবাসি বলি, এই ভালোবাসি বলেই আবার আগামী বুধবার আপনাদের সামনে টাইম পাস নিয়ে আমরা হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তুষার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।